এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। স্বর্গকে মোহিত অনেকদিন ধরেই দেখে আসছে। সেকেন্ডের মাঝেই এমন আমূল পরিবর্তন কখনোই চোখে পড়েনি। মেয়েটি যথেষ্ট ম্যাচিওর। তাহলে মোহিত কি কোনো অন্যায় করে ফেলেছে? নিজের অজান্তেই কি স্বর্গের কোমল মনে আঘাত দিয়ে ফেলেছে? ভাবনা থেকে বের হতেই মোহিত দেখতে পেল স্বর্গ তার রুমে ত্রিশের মানাই নেই। মোহিত মাথায় হাত দিয়ে চারপাশে উকিঝুঁকি মেরে চিল্লিয়ে উঠল, আরে পাখি গেল কোথায়? সৌম্য মিশন থেকে ফেরার পর থেকেই পিউ আর সৌম্যের ভ্যালেন্টাইন চলছে প্রতিদিন। লাভ বার্ডের মতো সুযোগ পেলেই দুজন দুজনকে ছাড়া থাকতে পারছে না। ডিউটি টাইম শেষ হতেই সৌম্য পিউকে নিয়ে ঘুরে বেড়ায়, নিজেদের মতো করে সময় কাটায়। দুজনের বন্ডিংও খুব ভালো, তারা দুজন দুজনের প্রতি যথেষ্ট লয়াল। তাদের সম্পর্ক এখন মধুপূর্ণ। আপনি নামক সম্বোধকে টাটা বাই বাই জানিয়ে তুমিতে চলে এসেছে। ক্যান্টনমেন্টের ভেতরে নির্ঝর আবাসিকের লেকের পাড় দিয়ে হাত ধরে হেঁটে বেড়াচ্ছে সৌম্য আর পিউ। হঠাৎই পিউর ফোনের কর্কশ রিংটনে প্রেমে ব্যাঘাত ঘটল তাদের। ঝটপট ফোন বের করে স্বর্গের মায়ের নম্বর দেখতেই ভ্রুকুচকে এলো পিউর। স্বর্গ তার ক্লোজ ফ্রেন্ড হলেও স্বর্গের মায়ের সাথে খুব কম কথাই হয়েছে তার। চিন্তিত হয়ে ফোন রিসিভ করে সালাম দিতেই ওপাশ থেকে স্বর্গের আওয়াজ পাওয়া গেল। পিউ কুশল বিনিময়ের জন্য প্রশ্ন করার আগেই স্বর্গ ছনছনানি কণ্ঠে বলে উঠল, এই হাবলু, মেজরের বডিগার্ড তোকে কি বলে সম্বোধন করে রে? পিউ বুঝল কোনো ঝামেলা নির্ঘাত হয়েছে, না হলে সৌম্য তাকে কি বলে সম্বোধন করে এসব সে কেন জানতে চাইবে। তাই স্বর্গকে না খাটিয়ে সিধে ভাবে বলে দিল, তুমি বলে ডাকে। তোকে আদর করে কি বলে ডাকে? উদ্বিগ্ন হয়ে জানতে চাইল স্বর্গ। মাঝে মাঝে বাপু, জাহান, পাখি, টুনটুনি, কখন কি বলে সেটা কথার মুডের উপর ডিপেন্ড করে। কেন হঠাৎ এই প্রশ্ন কেন? স্বর্গ সাজালো কণ্ঠে বলে উঠল, তোর ওই মেজরের বডিগার্ডকে বলবি প্রতিদিন যেন এই রসকসীন করল্লা মেজরের 1 ঘন্টা করে লাভ ক্লাস নেয়। না হলে এতদিন মেজর একা পানিশমেন্ট দিয়েছে, এবার থেকে বাপিকে বলে বাপিকে দিয়েও ওর হালুয়া টাইট করাবো। বলে খট করে কল কেটে দিল স্বর্গ। স্বর্গের এহেন রণমূর্তি দেখে ভরকে গেল পিউ। পিউ এর মুখের দিকে তাকিয়ে সৌম্য বলে উঠল, কি হয়েছে বাবু? ঠোঁট উল্টে পিউ বলল, স্বর্গ তোমাকে পানিশমেন্ট দিবে? সৌম্য বড় বড় চোখ করে জিজ্ঞেস করে, সে কি, আমি কি করলাম আবার? তুমি কিছুই করনি, করেছে মেজর। সৌম্য অবাকের সহিত প্রশ্ন করল, কি করেছে মেজর? সেটা তো আমিও জানতে চাই। বলেই বিজ্ঞের ন্যায় ভান ধরল পিউ। নামিরা এখন 9 মাসের অন্তঃসত্ত্বা, পেটটা অনেকটাই ফুলে উঠেছে। রাতে ঘুমাতে অসুবিধা হয় তার। সোহাগ খেয়াল করেছে রাতের বেশিরভাগ সময়ই ওয়াশরুমে কাটায় মেয়েটা। খাবার দাবারেও চরম অনীহা এসেছে। ডক্টর বলেছে এই টাইমটাতে প্রচুর সেফলি চলাফেরা করতে হবে। সোহাগ ভার্সিটি থেকে ছুটি নিয়েছে সেজন্য। দিন যত যাচ্ছে সোহাগ তত ভয়ে সিটিয়ে যাচ্ছে। একা এই অচেনা দেশে সে কিভাবে সামলাবে নামিরা আর ছোট বাচ্চাকে। সোহাগ মনে মনে ভাবলো নামিরার মাকে যদি এখানে আনা যায় তাহলে নামিরাও ভালো থাকবে, মাও ভালো থাকবে। অনেক ভেবেচিন্তে সোহাগ মোহিতের নম্বর ডায়াল করলো। চারিদিকে ভ্যাপসা গরমে দম ফেলতেও যেন কষ্ট হচ্ছে। সূর্যের উত্তাপ যেন আগুন ধরিয়ে দিচ্ছে ধরণীতে। এসির ঠান্ডা হাওয়ায় শরীর যেমন দ্রুত হিম হয়, তেমনি বাইরে বের হলে যেন গায়ে আগুন ধরে যায়। একটু বৃষ্টির শীতলতা উপভোগ করতে পারলে মন্দ হতো না। মোহিত আজ অনেক ব্যস্ত। অফিসিয়াল কাজে একদণ্ড রেস্ট নেবার ফুরসত মিলছে না। রোদের মধ্যে দৌড়াদৌড়ির কারণে ঘেমে নিয়ে একাকার অবস্থা। এর মধ্যে জেল সুপার জরুরি তলব করেছে। মোহিতের সাথে জেল সুপারের কি কাজ সেটাই ভেবে চলেছে মোহিত। ভাবনা শুধু ছিল রিংটোনের শব্দে। স্ক্রিনে সোহাগের নম্বর দেখে বুক কেঁপে উঠল মোহিতের। জরুরি দরকার ছাড়া সোহাগ কখনোই মোহিতকে কল করে না। ফোন কানে তুলে হ্যালো বলতেই সোহাগের উচ্ছ্বসিত কণ্ঠ শোনা গেল। মোহিত কিছুটা শান্ত হয়ে কুশল বিনিময় পর্ব শেষ করলো। সোহাগ ইতস্তত করে বলে উঠল, মোহিত, নামিরার যে কোনো সময় লেবার পেন উঠতে পারে। আমি একা এখানে সাহসে কোলাতে পারছি না। তুমি জানো নামিরা মুখ থেকে একটু মূলক শব্দটা আমার হৃদয় কতটা ব্যথা সৃষ্টি করে। লেবার পেনে নামিরা এই বিদেশ ভুইয়ে কাতরাবে, এটা আমি সহ্য করতে পারবো না। আর তাছাড়া নামিরার একটা সাহস দেওয়ার মানুষ প্রয়োজন। জানি এটা অন্যায় আবদার করতে যাচ্ছি, তবুও নামিরার ব্যাপারে আমাকে একটু নয় অনেকটা স্বার্থপর বলতে পারো। সোহাগ অপরাধীর ন্যায় কণ্ঠ খাদে ফেলে বলল, যদি কিছু মনে না করো মাকে একটু পাঠাবে, মা তো অনেকটা সুস্থ এখন।
বলেই নীরব শ্রোতা হয়ে মোহিতের উত্তরের প্রতীক্ষায় রইল সোহাগ। স্মিত হেসে মোহিত উত্তর করল, এত ইতস্ততার কি আছে সোহাগ ভাই? আমি মাকে বলে আপনাকে সব কিছু জানাবো, আপনি চিন্তা করবেন না। আরও বিভিন্ন কথা বলে সোহাগকে ভরসা দিয়ে লাইন কেটে দিল মোহিত। মোহিত চিন্তিত মনে বসে অপেক্ষা করছে ক্রিমিনাল ভিজিটিং রুমে। তার বোধগম্যই হচ্ছে না আহিয়ান কেন তার সাথে কথা বলতে চাইছে। মোহিত তো সব কিছু সাবমিট করে দিয়ে ঝামেলা চুকিয়ে ফেলেছে, তবে আজ কেন আহিয়ান তাকে জরুরি তলব করেছে? ঝনঝন শব্দে ধ্যান ভাঙল মোহিতের। হাতে হ্যান্ডকাপ, পায়ে বেরি দিয়ে মোহিতের সামনে বসানো হলো আহিয়ানকে। দুদিন আগেই যে ছেলেটার চেহারা জৌলুসে পরিপূর্ণ ছিল, আজ সেটা অনেকটাই মলিন। কেমন যেন কয়েকদিনের ব্যবধানেই অনেকটা শুকিয়ে কালো হয়ে গেছে ছেলেটা। ক্লিন শেভের চকচকে গালগুলো খোঁচা খোঁচা দাড়িতে ভরে গেছে, চোখের নিচে জমেছে কালি। মোহিতের মনে হঠাৎ মায়ার উদ্রেক হলো, তবুও মুখে গাম্ভীর্যভাব বজায় রেখে তাকে ডাকার হেতু জানতে চাইল। আহিয়ান বিষাদপূর্ণ হাসি দিয়ে মোহিতের উদ্দেশ্যে বলল, মেজর মোহিত, আমাদের চোখের সামনে যা দেখি, যা ঘটে, আমরা তাকেই সত্যি ভেবে নিই, কিন্তু সত্যির পিছনেও সত্য থাকে, আমরা সেটাকে যাচাই করি না। মোহিতের কপালে শুকনো ভাঁজ দৃশ্যমান হলো। গমগমে কণ্ঠে বলে উঠল, হেয়ালি না করে যা বলতে চান তাই বলুন, সময় খুব কম আমার হাতে। তাচ্ছিল্যপূর্ণ হেসে আহিয়ান বলল, বাপ ভাইয়ের খুনিকে তা জানতে ইচ্ছে করে না মেজর মোহিত ওয়াসিফ? সকাল 7:15। আকাশে কালো মেঘের ঘনঘটা পরিলক্ষিত হচ্ছে। যে কোনো মুহূর্তে ধরণীতে বর্ষার জল আছড়ে পড়বে ঝুমঝুম শব্দে। থেকে থেকেই শো শো শব্দে বাতাস বইছে। বাতাসের প্রকোপে গাছপালাগুলো হেলে দুলে ঢলে পড়ছে। সাথে আকাশে সোনালি আলোর ঝিলিক দেখা যাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে বৃষ্টির সাথে সাথে বজ্রপাতও হবে। সাদা টি শার্ট আর সাদা ট্রাউজার সাথে স্পোর্টস শো করে কোয়ার্টারের মাঠে দৌড়াচ্ছে মেজর মোহিত ওয়াসিফ। দৌড়ের গতিতে তার হাতের পায়ের রগগুলো ফুলে উঠেছে। এই ঠান্ডা আবহাওয়ার মধ্যেও তার শরীর ঘামে ভিজে একাকার। কপাল চিপ বেয়ে গড়িয়ে পড়ছে মোটা মোটা ঘাম। মোহিত থামতে ভুলে গেছে। আনমনে দৌড়ে চক্কর কেটে যাচ্ছে পুরো মাঠ। এতদিন মোহিত মরিচিকার পিছে দৌড়ে বেরিয়েছে, এতগুলো বছর অযথা নষ্ট হয়েছে। আহিয়ানের মুখ থেকে তার বাবা ভাইয়ের খুনির নাম শোনার পর থেকে বুকের ভেতরের যেন পাথর চেপে বসেছে। এতদিন ধরে সেই খুনি তার আশেপাশে ঘুরে বেরিয়েছে, অথচ সে কত দেশ বিদেশে তাকে খুঁজে চলেছে। যার কথা আহিয়ান বলেছে তাকে সাক্ষী প্রমাণ ব্যতীত কিভাবে আটক করবে মোহিত। ফাঁসির দড়ি গলায় নিয়ে কেউ অন্তত নিজের বাবার সম্পর্কে এমন মিথ্যে বলবে না। যখন আহিয়ান মোহিতকে বলেছিল মোহিতের বাবা আর ভাইয়ের খুনি তার বাবা স্বয়ং আশরাফ চৌধুরী, যিনি কিনা ছদ্মবেশ আহমেদ খান, তখনই মোহিতের পুরো দুনিয়া দুলে উঠছে। মানুষটি চমৎকার অমায়িক। সমাজ, মানুষ, দেশ নিয়েই যেন তার সকল চিন্তা। মোহিত নিজেও বিভিন্ন কাজে তার সান্নিধ্যে এসেছে। কখনো মোহিতের মনে হয়নি লোকটি একজন নরঘাতক। আহিয়ান যখন তার বাবার অপকর্মের কথাগুলো মোহিতকে বলেছিল, তখন মোহিত তার চোখে চিকচিক করা মুক্ত নেই জল দেখতে পেয়েছে। আহিয়ান কথাগুলো মোহিতকে বলার পর অনুরোধ করে মোহিতের হাত চেপে ধরে বলেছে, মেজর, আমাকে আজই ফাঁসিতে ঝুলিয়ে দিন। কয়েদের কয়েকটা মিনিট আমার কাছে সর্পদানের মতো মনে হচ্ছে। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে মেজর, প্লিজ আমাকে আজকে ফাঁসিতে ঝুলিয়ে দিন, প্লিজ। একই কথা বারবার বলতে বলতে হাসতে হাসতে লাফানো শুরু করে আহিয়ান। দ্রুত দুজন পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। এরপর মোহিত কাউকে কিছু না বলে সিক্ত নয়নে দ্রুত গতিতে বেরিয়ে আসে জেল থেকে। আশরাফ চৌধুরী সম্পর্কে তথ্য জোগাড় করার পর এতটাও সুগম হবে না। আশরাফ চৌধুরীর দিকে আঙ্গুল তোলার আগে মোহিতকেই সমাজের মানুষ আঙ্গুল তুলে বসে থাকবে। কিভাবে হবে বাবা ভাইয়ের হত্যার খুনির শাস্তি? না, মোহিত আর ভাবতে পারছে না। 1 ঘন্টা ধরে দৌড়ানোর ফলে তার বুকে প্রচুর ব্যথা অনুভব হয়। দৌড়ের গতি কমিয়ে দাঁড়িয়ে যায়। মাঠে নরম ঘাসে শরীর এড়িয়ে দিয়ে চিত হয়ে শুয়ে পড়ে। এই পৃথিবী, এই সময়, এই জীবন সবকিছুই তার কাছে বিষাক্ত লাগছে। হাতে থাকা স্মার্ট ওয়াচের স্ক্রিনে টাচ করে সময়টা দেখে নিল মোহিত। আজ আর অন্য কোনো এক্সারসাইজ করার প্রয়োজন নেই। অলরেডি সে 880 ক্যালোরি লস করেছে শুধু দৌড়ে। একটু আগে যে আকাশ কালো মেঘে ছেয়ে গেছিল তা এখন সূর্যের তেজে পরিপূর্ণ। কথাই আছে যত গড়ছে তত বর্ষে না। আসলেই তাই। নিজের বরাদ্দকৃত রুমে এসে টাওয়েল নিয়ে মোহিত ওয়াশরুমে চলে গেল। লম্বা একটা শাওয়ার নেবার পর বেরিয়ে এলো মোহিত। এখন ভালো লাগছে। ব্রেকফাস্ট করার পর ডাইনিং টেবিলে গিয়ে সবাইকে গুড মর্নিং জানালো। টেবিলে সবাইকে দেখলেও স্বর্গকে না দেখে মনে চিন্তার উদ্রেক হলো, তবুও কিছু প্রকাশ করলো না। মোহিত প্লেটে একটি পরোটা আর ভাজি নিয়ে নিল। পরোটা ছেড়ে মুখে পুড়তে পুড়তে মিসেস তারিনকে উদ্দেশ্য করে বলে উঠল, মা, সোহাগ ভাই ফোন করেছিল। নামিরার যখন তখন লেবার পেইন উঠতে পারে। ভাইয়া একা ভয় পাচ্ছে। তোমাকে
নামিরার পাশে থাকতে বলেছে। তুমি কি যাবে? মিসেস তারিন কিছুক্ষণ মৌন রইলেন। এর মধ্যেই নাফিস মাহমুদ বলে উঠলেন, আপা যাও না, মেয়েটা একা একা আছে, তোমারও শরীরটা এখন অনেক ভালো, ঘুরে এসো, ভালো লাগবে। তনুজা চুপচাপ সবার কথা শুনে বলে উঠল, হ্যাঁ, এভাবে কেন বলছো তোমরা? আপার সিদ্ধান্ত আপাকেই নিতে দাও। মিসেস তারিন লম্বা একটা দীর্ঘশ্বাস নিলেন। মোহিতকে উদ্দেশ্য করে বলে উঠলেন, এখানে আছি মনে হচ্ছে তোমার বাবার কাছাকাছি আছি, তার গন্ধও আমার নাকে লাগে, মনে হয় সে আমার সাথেই আছে। নামিরা আমার মেয়ে, তার প্রতি আমার কর্তব্য অবশ্যই পালনীয়, আমি অবশ্যই যাব। তবে মোহিত, তোমার কাছে আমার একান্ত অনুরোধ থাকবে, তোমার সকল সমস্যার সমাধান করে ঘরে একটা বউ আনো। সোহাগ নামিরাকে দেশে আনার ব্যবস্থা করো। তোমার বাবা কেন তাদের দূরে সরিয়ে রেখেছিল তা আমার কাছে সেই দিনই স্পষ্টমান ছিল। তবুও সব জেনে বুঝে আমি চুপ ছিলাম, কারণ কোনোদিনও তোমার বাবার কথার ওপর আমার গলার আওয়াজ তুলিনি। আমি কখনো তাকে প্রশ্নবিদ্ধ করিনি, যার উত্তর দিতে গিয়ে তিনি মাথা অবনত করবেন। মানুষটা নেই, তার স্মৃতি নিয়ে আমি কোনো রকম বেঁচে আছি। আমি তোমাদের একসাথে সুখে দেখে হাসি মুখে মরতে চাই। যে কয়টা দিন বাঁচবো, তুমি, নামিরা, তোমার বউ, সোহাগকে নিয়ে বাঁচতে চাই। মাম্মা তো বেশি কিছু আবদার করেনি রে বাবা। মিসেস তারিন আবার বলে উঠলেন, আমি যেতে চাই আমার মেয়ের কাছে, কিন্তু ফেরার সময় আমাকে একা ফিরিয়ে এনো না, আমি ওদের সাথে নিয়েই ফিরতে চাই। বলেই মোহিতের দিকে অসহায়ের মতো তাকিয়ে রইলেন মিসেস তারিন। সবার চোখের কোণেই জমা হলো জল, কারোরই আর পেট ভরে খাওয়া হলো না। মোহিত মিসেস তারিনের হাতের উপর হাত রেখে আশ্বস্ত করলো। স্বর্গ ঘরে দরজা আটকে বসে আছে। আজ কয়েকদিন ধরেই সে মোহিতের সাথে কথা বলে না। মোহিত অনেকবার সুযোগ পেতেই কথা বলার চেষ্টা করেছে, কিন্তু স্বর্গ পাত্তা দেয়নি। কেন দেবে? প্রেমিকা হিসেবে সে কি বেশি কিছু আবদার করেছে? একটু আদর করে কথা বললে কি এমন ক্ষতি হয়? একটু বেশি ভালোবাসলে কি খুব লস হয়ে যায়? স্বর্গ যথেষ্ট ম্যাচিউর একটা মেয়ে, সে জানে তার মতো মেডিকেল অফিসারের এসব মানায় না। তবুও ভালোবাসার ব্যাপারে সে ইম্যাচিওর হয়েই থাকতে চায়। মোহিতকে এসব ব্যাপারে সে এক বিন্দু ছাড়ও দেবে না। মোহিত তাকে আদর কেন করবে না? আর বিড়বিড় করে বলে, নানি দাদির মতো সারাক্ষণ আপনি আপনি করে বেড়ায়, বেটা খাটাস না, আর ভাতও খাবো না, কথাও বলবো না। এরই মাঝে তনুজা এসে দরজায় নক করে স্বর্গ বলে ডেকে উঠল। অনেকক্ষণ ডাকার পর দরজা খুলল স্বর্গ। ঝাঁঝালো কণ্ঠে তনুজার উদ্দেশ্যে বলে উঠল, কি চাই? ব্রেকফাস্ট করবি না? না, করবো না, খিদে নেই, চলে যাও। বলেই তনুজাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে আবার দরজা বন্ধ করে বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল। ক্যাপ্টেন সৌম্য চোরের মতো দাঁড়িয়ে আছে মোহিতের সামনে। কিভাবে কথা শুরু করবে সেটাই গুছিয়ে উঠতে পারছে না। একজন মেজরের ব্যক্তিগত বিষয়ে একজন ক্যাপ্টেন হয়ে কিভাবে কথা বলবে সেটা ভেবেই কুলকিনারা পাচ্ছে না সৌম্য। তবুও বলতে হচ্ছে। একদিকে প্রেমিকার চাপ, অন্যদিকে ডাক্তার সাহেবা। সৌম্যের কাচুমাচু দেখে মোহিত কপাল কুঁচকে ভরাট কণ্ঠে জিজ্ঞেস করে উঠল, কি ব্যাপার ক্যাপ্টেন, এমন চোরের মতন ভান ধরে আছো কেন? 5 মিনিটের মধ্যে ঘটনা খুলে না বললে বিদেয় হও, কাজ আছে আমার। বলেই খসখস করে কলম দিয়ে লিখতে শুরু করলো মোহিত। জিভ দিয়ে শুষ্ক ঠোঁট জোড়া ভিজিয়ে নিল সৌম্য। এরপর মিনমিন করে বলে উঠল, স্যার বিষয়টা খুব সেন্সিটিভ, বললেও শাস্তি পাবো, না বললেও শাস্তি পাবো, অনেকটা শাঁকের করাতের মতো। মোহিত এবার সোজা হয়ে বসে বলে উঠল, নাটকবাজি করা ছাড়া আর কিছু জানো না ক্যাপ্টেন? জি স্যার জানি, সেটাই এখন বলবো। বলেই সৌম্য মোহিতের সামনে চেয়ার টেনে নিয়ে বসে পড়ল। টেবিলের উপর থেকে পানির বোতল নিয়ে ঢক ঢক করে খেয়ে গলাটা ভিজিয়ে নিল। স্যার আমার হালুয়া টাইট করার চিন্তা বাদ দেন, আপনার চিন্তা করেন। আপনার তো সামনে ভীষণ বিপদ, মেজর জেনারেলের মেয়ে, মানে ডাক্তাররা নেই। বলেই মোহিতের চোখের পানি চাইল সৌম্য। মোহিতের প্রশ্নবিদ্ধ চাহনি দেখে সৌম্য বুঝে নিল মেজর পুরো ঘটনা শুনতে চাচ্ছে। সৌম্য এবার নিজেকে মেলে ধরে আয়েশ করে বলতে শুরু করলো, স্যার মেয়েটা বোধ হয় আপনাকে ভালোবাসে, সে একটু কেয়ার যাচ্ছে আপনার থেকে। বিষয়টা ঠিক কেয়ার না, কি হবে যে বলি। অন্য পাশে মুখ ফিরিয়ে মিনমিন করে বলে উঠল, আদর বলতে পারেন। কথাটা শোনা মাত্র খুব খুব করে কেসে উঠল মোহিত। সৌম্য পানি এগিয়ে দিয়ে বলল, লজ্জার কিছু নেই স্যার, পানিটা খেয়ে নেন। সৌম্য লজ্জা লজ্জা ভাব নিয়ে মোহিতকে উদ্দেশ্য করে বলে উঠল, বয়সে আপনার থেকে ছোট হলেও প্রেমের অভিজ্ঞতাটাই বড়। আমার কথা মাথায় রাখবেন। আজ আমি গেলাম, ম্যাডামকে একটু কেয়ার, মানে ওই এটা আর কি দিয়েন। বলেই রাজাদের যেমন সৈন্যরা কুর্নিশ করে ওইভাবে সৌম্য প্রস্থান নিল। সৌম্য যাওয়া মাত্র মোহিতের ফর্সা গালে লজ্জার আভা ছড়িয়ে পড়ল।
লাজুকতায় আপনা আপনি হাসি চলে আসছে তার। এমন সময় মোহিতের ক্যাবিনে প্রবেশ করলেন নাফিস মাহমুদ। নাফিস মাহমুদকে হঠাৎ তার কক্ষে দেখে ভেবাচাকা খেল মোহিত। স্যালিউট দিতেও ভুলে গেল। নাফিস মাহমুদ সেসব গায়ে মাখলেন না, গদগদ হয়ে মোহিতের উদ্দেশ্যে বলে উঠলেন, তোমার মা অস্ট্রেলিয়া যাওয়ার আগেই তোমার হবু বউকে যদি তাকে দেখিয়ে দেই কেমন হবে মোহিত? মামার এমন ভিত্তিহীন কথাই চিন্তিত হয়ে মোহিত জিজ্ঞেস করলো। কিসের বউ স্যার? নাফিস মাহমুদ খুশিতে গদগদ হয়ে জিজ্ঞেস করলো। ক্যাপ্টেন তুলিকা ফার্নাজকে তোমার কেমন লাগে? মোহিত ভাষা হারিয়ে ফেলল মুখের। এরা বাপ মেয়ে তাকে পেয়েছে কি, যখন যার যেভাবে খুশি অত্যাচার চালাচ্ছে? এ আবার কোনো নতুন মুসিবত হাজির করতে চাইছে। স্বর্গ জানলে তো মোহিতকে সরাসরি ক্রস ফায়ার দিবে। নাফিস হাসি মাখা কণ্ঠে বলে উঠল, কি ভাবছো মোহিত? স্যার, আমি ক্যাপ্টেন তুলিকাকে সেইভাবে পর্যবেক্ষণ করে দেখিনি। মিনমিন করে জবাব দিল মোহিত। দেখোনি কি হয়েছে? একটু পরেই দেখার ব্যবস্থা করে দিচ্ছি। বলেই ফোন টিপে হ্যালো বলে মোহিতের কেবিন থেকে বেরিয়ে গেলেন। মোহিত অসহায়ের মতো বসে রইল। মাথায় কিছুই ঢুকছে না তার। পিউকে নিয়ে একটা কফি শপে যাবার জন্য তৈরি হচ্ছে স্বর্গ। কফি শপটা নতুন খুলেছে, ফেসবুকে বেশ হাইপ উঠেছে। এখানে ছবি তোলার কর্নার রয়েছে, আর তাদের রুফটপটা নাকি অনেক সুন্দর। স্বর্গ আর পিউ ঠিক করেছে আজ তারা শাড়ি পরবে আর সুন্দর সুন্দর ছবি তুলবে। পিউ পরবে গোল্ডেন কালারের জর্জেট শাড়ি, আর স্বর্গ পরবে ব্ল্যাক। আয়নার সামনে বসে আছে স্বর্গ, শাড়ি পরেছে সে, ম্যাচিং অর্নামেন্টস পরেছে তার সাথে। বাদামি চুলগুলো কাঁধের দুই পাশে ছেড়ে দিল এক পাশে সিটি করে। ঠোঁটে লাগালো টকটকে লাল লিপস্টিক, চোখে ভালো করে মাস্কারা লাগিয়ে নিল, মুখে ব্লাশনের টাচ আপ দিলেই সাজ কমপ্লিট। হাতে চুড়ি পরতে পরতে পিউকে কল দিল স্বর্গ। পিউ উত্তর দিল রাস্তায় গাড়ি নিয়ে অপেক্ষা করছে। তনুজার কাছে বলে বেরিয়ে গেল স্বর্গ। কাঙ্ক্ষিত রেস্টুরেন্টের দোতলায় এসে উপস্থিত হলো পিউ আর স্বর্গ। খাবার অর্ডার করে বসে গল্প করছে তারা দুজন। হঠাৎই স্বর্গের চোখ যায় কর্নারে থাকা টেবিলে। সেখানে দেখতে পাই মোহিত একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে, আর মেয়েটি বারবার ঠাট্টার ছলে মোহিতের গায়ে হালকা করে ছুঁয়ে দিচ্ছে। এসব দৃশ্য দেখে স্থির থাকতে পারল না স্বর্গ। মাথা ঘুরে উঠল তার, চোখের কোণে জমা হলো জল। একসময় তা বর্ষণের রূপ নিল। দম বন্ধ হয়ে হাঁসফাঁস লাগছে। এখানে থাকলে মরে যাবে সে। মোহিতের পাশে অন্য মেয়েকে দেখে কষ্টে বুকের ছাতি ফেটে যাচ্ছে তার। চেয়ার ছেড়ে উঠে বাইরে বের হতে চাইল, শরীর সাই দিল না, লুটিয়ে পড়ল রেস্টুরেন্টের মেঝেতে। চিন্তিত মুখে স্বর্গের বেডের চারপাশে কেউ বসে আছে, কেউ বা দাঁড়িয়ে আছে। হঠাৎ অজ্ঞান হবার কারণ কেউ খুঁজে পাচ্ছে না। নাফিস মাহমুদ হাত মুঠি করে ঠোঁট ছুঁয়ে বসে বসে ভাবছেন। মেয়ে সেজেগুজে খুশি মনে রেস্টুরেন্টে গেল, সেখানে কি এমন দেখলো যে জ্ঞান হারালো? তিনি তো মেয়ের সুরক্ষার জন্য বাইরে দুটো সোলজারকেও রেখেছিলেন। পিউ মেয়েটাও মুখ খুঁজছে না। জ্ঞান হারানোর পিছনের ঘটনা কি? মোহিত থেকে থেকে ঘেমে উঠছে শুধু, মুখ দিয়ে কিছুই প্রকাশ করতে পারছে না। ভেতরে নানান ধরনের ভয়ানক চিন্তায় বমি বমি ভাব হচ্ছে তার। আর কেউ না জানলেও মোহিত তো জানে স্বর্গ কেন জ্ঞান হারিয়েছে। তনুজা মেয়েকে হাতে পায়ে তেল মালিশ করেই যাচ্ছে। মিসেস তারিন স্বর্গের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর দোয়া দরুদ পড়ছেন। নিমিষে খুট করে খুলে গেল দরজা। একজন নার্সকে সাথে নিয়ে কিছু মেডিসিন সমেত হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করলো পিউ। স্টেথোস্কোপ কানে দিয়ে কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষণ চালালো। এরপর প্রেশার মাপতে মাপতে বলল, আঙ্কেল, ভয়ের কিচ্ছু নেই। অতিরিক্ত টেনশন থেকে প্রেশার ফল করে প্যানিক অ্যাটাক করেছে। এমনিতেও এখনও দুর্বল, এজন্য সামান্য টেনশন হতে আর নিউরিন কাজ করেনি। এখনই জ্ঞান ফিরবে। বলেই হাতে থাকা একটি নল স্বর্গের নাক বরাবর ঢুকিয়ে দিল। দক্ষ হাতের কৌশলে নিমিষেই জ্ঞান ফিরল স্বর্গের। জ্ঞান ফিরেই পিউকে উদ্দেশ্য করে ফ্যাস ফ্যাসে কণ্ঠে বলে উঠল স্বর্গ, গুঁতোটা আসতে দিলে কি খুব ক্ষতি হতো তোর? দেখ, চোখ দিয়ে পানি এসে গেছে। বলে চোখের কোণা থেকে অশ্রুবিন্দু এনে দেখালো। পিউকে কিছু বলার সুযোগ না দিয়ে নাফিস মাহমুদ হুমড়ি খেয়ে পড়লেন মেয়ের উপর। সে কেন জ্ঞান হারিয়েছে, কি দেখে ভয় পেয়েছে যে তার মেয়েকে প্যানিক অ্যাটাক দিয়েছে? তাকে খুঁজে পেলে শুলে চড়াবেন বলে মেয়েকে প্রতিশ্রুতি দিলেন। দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে মনে মনে মোহিত বলল, নিজেকে আগে শুলে চড়তে হবে। তনুজা কিছু বলতে নিবে তার আগেই দুর্বল কণ্ঠে স্বর্গ বলে ওঠে, অনেক রাত হয়েছে, সবাই ঘুমাতে যাও, আমার খুব ঘুম পাচ্ছে। পিও সকলকে উদ্দেশ্য করে বলল, আপনারা ওকে একটু স্পেস দিন প্লিজ। রাতে ফ্রেশ ঘুম হলে সকালে সুস্থ হয়ে যাবে। বলেই কিছু মেডিসিনের লিস্ট দিয়ে গেল তনুজার হাতে। আন্টি, টাইমলি মেডিসিনগুলো ওকে দেবেন। পিউ তনুজার উদ্দেশ্যে আরও বলল,
আন্টি, স্বর্গ এখনও একটু দুর্বল আছে, আপনারা খেয়াল রাখবেন। কোনো বিষয় নিয়ে ডিপ্রেসেড বা মারাত্মক লেভেলে টেনশন যাতে না করে। কদিন আগেও কত বড় মেজারেবল লাইফ থেকে ব্যাক করেছে, এই কথা আমরা সকলেই জানি। আমি চলে যাচ্ছি আঙ্কেল, চিন্তা না করে আপনারাও শুয়ে পড়ুন। বলেই নার্সকে নিয়ে বেরিয়ে এলো পিউ। মেয়েকে ঠিকঠাকভাবে শুয়ে দিয়ে এসির পাওয়ার 20 করে একটি কাঁথা স্বর্গের গায়ে জড়িয়ে মিসেস তারিনকে নিয়ে বেরিয়ে গেলেন তনুজা মাহমুদ। নাফিস মাহমুদ মোহিতকে ইশারা দিয়ে নিয়ে বেরিয়ে গেলেন। ঘড়ির ঘন্টা, মিনিট, সেকেন্ডের কাঁটা দুইয়ের ঘরে পৌঁছানো মাত্র ঠং ঠং করে বেজে উঠল। চারপাশ নিস্তব্ধ, সুনসান। গুড় গুড় করে মেঘ ডাকছে আর টুপটাপ শব্দে বৃষ্টি হচ্ছে। জানালার পর্দা ভেদ করে বৃষ্টির ছিটা ঘরে এসে পড়ছে। প্রত্যেকে হয়তো বেঘরে ঘুমাচ্ছে, কিন্তু মোহিতের চোখে কোনো ঘুম নেই। মোহিত উঠে দাঁড়িয়ে জানালা বন্ধ করে দিল। স্বর্গের জন্য মোহিতের কষ্টে বুক ফেটে যাচ্ছে। স্বর্গ যদি মোহিতকে নারী সংঘটিত কারণে ভুল বুঝে, মোহিত কখনোই নিজেকে ক্ষমা করতে পারবে না। মোহিতের মনে স্বর্গ ব্যতীত অন্য কারোর জন্য কোনো ফিলিংস তো দূরের কথা, কোনো মেয়ের ভাবনাই নেই। মোহিত জানে মোহিতের কাছে স্বর্গ কতখানি। আহিয়ান যখন স্বর্গকে অপহরণ করেছিল, মোহিতের মনে হয়েছে আহিয়ান তার জান নিয়ে পালিয়েছে। প্রতিটা সেকেন্ড মোহিতের শ্বাসরুদ্ধকর অবস্থায় কেটেছে। চাপা স্বভাবের জন্য মোহিত স্বর্গকে তার অব্যক্ত অনুভূতিগুলোও কখনো বলতে পারেনি, অথচ স্বর্গ তার সকল অনুভূতি কি সুন্দর সাবলীলভাবে মোহিতকে জানিয়েছিল। রাশিয়ান পোর্টের কথা মনে পড়তেই একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলল মোহিত। নাফিস মাহমুদের কাছে পাত্রী দেখতে যাবে না বলে 2-3 বার মানা করার পরও নাফিস মাহমুদ আর লেফটেন্যান্ট জেনারেল মাহাতিব কিবরিয়া জোর করে তাকে পাঠিয়েছে। শুধু তাই নয়, রেস্টুরেন্টের টেবিল পর্যন্ত তার মামাই রিজার্ভ করে ক্যাপ্টেন তুলিকা ফার্নাসকে ইনভাইট করেছে। এখন মোহিত যদি না যায়, মেয়েটার সামনে তার মামা ছোট হবে। মোহিত সিদ্ধান্ত নেয় যে দেখা করে মেয়েটাকে বুঝিয়ে বলে সবকিছু হ্যান্ডেল করবে, কিন্তু মেয়েটার গায়ে পড়ার স্বভাবের জন্য সব ভেস্তে গেল। মোহিত বারবার সাইড কেটে থাকার চেষ্টা করেছে, কিন্তু বজ্জাত মেয়েটার মুখের হাসি যেন শেষ হচ্ছে না। আজও তাই গায়ে হাত দেওয়ার বাহানা করছিল। মোহিত অবশ্য মনে মনে ভেবে রেখেছিল একজন ক্যাপ্টেন হয়ে মেজরের সাথে এমন অভদ্রতামি করার জন্য কৌশলে পানিশমেন্ট দিবে এই মেয়েকে। মোহিত যদি জানতো স্বর্গ এতটা কষ্ট পাবে, তাহলে মোহিত মামার কথা কখনোই মানত না। দরকার হলে বেয়াদবি করে হলেও তেরামো করত। বাইরে বৃষ্টির দাপট বেড়েই চলছে, সাথে মোহিতের মনের সাথে যুদ্ধ। মোহিত সকাল হবার অপেক্ষা করতে পারছে না। এখনই স্বর্গের ভুল ভাঙানো চাই, যেই ভাবনা সেই কাজ। আস্তে করে দরজা খুলে বাইরে বের হয়ে আসে মোহিত। গন্তব্য স্বর্গের রুম। ফোনের টর্চ জেলে আস্তে আস্তে মোহিত স্বর্গের রুমের সামনে এসে দাঁড়ালো। আঙ্গুল দিয়ে সামান্য ধাক্কা দিতেই দরজা খুলে গেল অল্প। মোহিত পা টিপে টিপে স্বর্গের কক্ষে প্রবেশ করলো। মনে দ্বিধা দ্বন্দ্ব নিয়ে স্বর্গের বেডের কাছে এসে দাঁড়ালো। ড্রিম লাইটের মৃদু আলোয় স্বর্গের কোমল মুখখানি দেখে অন্তর থক করে উঠল মোহিতের। মেয়েটাকে দেখলেই মোহিতের কামড়ে খেয়ে ফেলতে ইচ্ছে করে। এই যে এখনই ইচ্ছে করছে নিষিদ্ধ ইচ্ছেগুলো বহিঃপ্রকাশ করতে। মেয়েটি এলোমেলো হয়ে শুয়ে আছে। তার স্লিপিং ট্রাউজারের একটা পা হাঁটু সমান উঠে আছে, যার জন্য লোমহীন ধবধবে সাদা পা দৃষ্টি গ্রাহ্য হচ্ছে। টি শার্টটা উপরে উঠে নাভির রন্ধ্র পর্যন্ত দেখা যাচ্ছে। এসব দৃশ্য দেখে কি কোনো প্রেমিক পুরুষ স্বাভাবিক থাকতে পারবে? স্বর্গের ঘুমের ঘোরে ঠোঁট উল্টানো দেখে বুকে কাঁপন ধরল মোহিতের। নিমিষেই মোহিতের শরীর গরম হয়ে উঠল। মোহিত চায় না তার পবিত্র ভালোবাসা অপবিত্রে রূপান্তর করতে। স্বর্গের গায়ে কলঙ্কের কালো কালি মোহিত সহ্য করতে পারবে না। এই জন্য নিজের গাম্ভীর্যপূর্ণ ভাব বজায় রেখে চলার চেষ্টা করে মোহিত সর্বত্রই। মোহিত চাই তার দিক থেকে যেন স্বর্গের কোনো ক্ষতি না হয়, কিন্তু মোহিতের এমন কাঠিন্য ভাব যে এই কোমলমতি মেয়ের হৃদয়ে এতটা কষ্টের কারণ হবে, এটা মোহিতের স্বপ্নেও ভাবেনি। জানলে চুমুতে চুমুতে ভরিয়ে দিত স্বর্গের পুরো কায়া। সকল ভাবনাকে দূরে ফেলে দ্বিধা ভুলে স্বর্গকে ফিসফিসিয়ে ডেকে উঠল মোহিত। স্বর্গ, এই স্বর্গ। যখন স্বর্গ রেসপন্স করলো না, তখন মোহিতের গায়ে হাত দিল। হাত দিতেই চমকে উঠল মোহিত। আরে, জ্বরে তো সারা শরীর পুড়ে যাচ্ছে। সাথে সাথেই মোহিত বিচলিত হয়ে গেল। এত রাতে মামা মামিকে ডাকবে নাকি ডাকবে না সেই চিন্তায় অস্থির হয়ে গেল। ডাকার পর তারা যদি প্রশ্ন করে, এত রাতে আমার অসুস্থ মেয়ের রুমে তুমি কি করছো, তখন কি জবাব দেবে মোহিত? ভাবতে ভাবতে মোহিত নিজের রুম থেকে ছোট টাওয়াল নিয়ে এলো, ছোট একটি বোলে করে পানি নিয়ে এলো। এরপর সেগুলোকে বেড সাইড টেবিলে রেখে স্বর্গের পাশে বসলো। টাওয়াল পানিতে চুবিয়ে নিংড়ে স্বর্গের মাথায় জল পট্টি দিয়ে দিল মোহিত। জ্বরের ঘোরে স্বর্গ বলে উঠল, আপনি খুব খারাপ মেজর, খুব খারাপ। আপনি আমাকে একটু আদর করেন না।
সব সময় অহংকারী ভাব ধরে থাকেন, অথচ বাইরের মানুষের সাথে হেসে হেসে কথা বলেন। আপনাকে আমি কঠিন শাস্তি দেব মেজর, কঠিন শাস্তি। বলে পাশ ফিরে মোহিতের কোমর জড়িয়ে ধরল। স্বর্গের এহেন স্পর্শে ভেতরে তোলপাড় শুরু হলো মোহিতের। জলপট্টি দিতেও হাত কাঁপছে তার। কোন বিপদের মুখে এসে পড়লো এই রাতের বেলা। হঠাৎই বাইরে জোরে বজ্রপাত হলো। স্বর্গ চমকে উঠে মোহিতের কোমর আরো শক্ত করে জড়িয়ে ধরলো। হঠাৎই মোহিতের খেয়াল হলো এসি চলছে, সাথে বাইরের ওয়েদার ঠান্ডা, কিন্তু স্বর্গের গায়ে কাঁথা নেই। শীতে স্বর্গের শরীর কাটা দিয়ে উঠল। স্বর্গ মোহিতের কোমর জড়িয়ে বিড়াল ছানার মতো গুটিয়ে রইল। কোনো মতে স্বর্গকে ছাড়িয়ে মোহিত ভালোভাবে বালিশে শুয়ে দিল। পিঠের নিচ থেকে কাঁথা টান দিতেই স্বর্গের ঘুম ভেঙে গেল। নিজের আশেপাশে পুরুষালী অতি পরিচিত গন্ধ পেতেই চোখে জল জমল। এই কঠিন হৃদয়ের পুরুষ তাকে আজ অনেক কষ্ট দিয়েছে, কোনোভাবেই তাকে ক্ষমা করবে না স্বর্গ। মোহিত বুঝতে পারলো স্বর্গ জেগে গেছে, তাই স্বর্গ যাতে তাকে ভুল না বুঝে তাই অন্য কোমল কণ্ঠে বলে উঠল, আপনাকে সরি বলতে এসেছিলাম স্বর্গ। এসে দেখি আপনার সাংঘাতিক জ্বর এসেছে, তাই জলপট্টি দিয়ে দিচ্ছিলাম। প্লিজ আমাকে ভুল বুঝবেন না। মোহিতের মুখে আপনি সম্বোধন শুনে আর নিজেকে এমন রিজার্ভ রেখে কথা বলার জন্য স্বর্গের প্রচুর কান্না পেল। ইদানিং তার হুটহাট কান্না পায়। একজন 24 বছরের মেয়ের এমন নিব্বিদের মতো আচরণ শোভা পায় না, কিন্তু মোহিতের কথা মনে পড়লেই স্বর্গের এমন অবস্থা হয়। মোহিতের ভালোবাসা পাবার আকুলতা তাকে 16 বছরে এনে নামিয়েছে। বহু কষ্টে গলার স্বর স্বাভাবিক রেখে স্বর্গ মোহিতকে উদ্দেশ্য করে বলল, আপনি চলে যান এখান থেকে মেজর মোহিত, আর আমার সেবা করার জন্য ধন্যবাদ। বলেই পাশ ফিরে নাকে মুখে কাঁথা টেনে ঘাপটি মেরে রইল স্বর্গ। মোহিত অপরাধীর ন্যায় চুপ করে দাঁড়িয়ে রইল। স্বর্গের ভুল না ভাঙিয়ে সে এখান থেকে এক কদমও নড়বে না। হঠাৎই ফুপিয়ে কান্নার আওয়াজ পেল মোহিত। মেয়েটির কান্নার আওয়াজে হৃদয় ছেদন হলো মোহিতের। কান্নাযুক্ত প্রতিটি নিঃশ্বাস মোহিতের হৃদয়ে চিনচিনে ব্যথার সৃষ্টি করলো। হাতের টাওয়ালকে ছুঁড়ে ফেলে একটানে সরিয়ে ফেলল স্বর্গের গায়ের কাঁথা। হ্যাচকা টানে স্বর্গকে তার দিকে ঘুরিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। ফুপানোর ফলে স্বর্গের ঠোঁট বারবার কেঁপে কেঁপে উঠছে। মোহিতের নিজেকে বেসামাল মনে হলো, নিজেকে কন্ট্রোল করা দায়ী হলো। মোহিতকে বেসামাল করার সকল দায় স্বর্গের উপর চাপিয়ে এক অবাধ্য জিনিসের অনুমতি চাইল মোহিত। আমি কি তোমার ঠোঁটের দখল নিতে পারি জান? মোহিতের এমন আদুরে মাদকতা মাখানো স্বরে মোহিত থেকে প্রাপ্ত সকল কষ্ট ভুলে গেল স্বর্গ। অশ্রুসিক্ত বড় বড় পাপড়িযুক্ত নয়নে মোহিতের চোখের পানে দৃষ্টি দিল। মোহিতের সিন্ধুর নীল জলের মতো স্বচ্ছ চোখে মাতাল হলো স্বর্গ। বশীভূত মন্ত্রের ন্যায় সাই জানিয়ে নিজেই খামচে ধরল মোহিতের টি শার্টের কলার। মোহিতের ফোলা ফোলা লালচে ঠোঁটে ছুঁয়ে দিল নিজের ঠোঁট। মোহিতকে আর পাইকে পাগলের মতো চুম্বন করতে লাগলো তার শ্রেয়সীকে। এক পর্যায়ে মোহিত কন্ট্রোললেস হয়ে গেল। সবকিছু ভুলে নিজের বোধশক্তি হারিয়ে মোহিত স্বর্গের কমলার কোয়ার ন্যায় ঠোঁটে কামড় বসিয়ে দিল। ব্যথায় স্বর্গ মোহিতের পিঠে খামচে ধরল, হারিয়ে যেতে চাইল অন্য জগতে। এরপর স্বর্গ এক অন্যায় আবদার করে বসল মোহিতের কাছে। নেশাতুর কণ্ঠে ভাঙা ভাঙা শব্দে বলে উঠল, প্লিজ কল মি জান। বলেই নেশাযুক্ত চাহনি নিক্ষেপ করল মোহিতের পানে। হাতের বিচরণ অবাধ্য হবার আগেই হুঁশে ফিরল মোহিত। জোর করে স্বর্গকে ছাড়িয়ে এক দূরে নিজের রুমে ফিরে আসলো। আবেগে পরে এমন ভুল কিভাবে করতে যাচ্ছিল সে? পাগল পাগল লাগছে সবকিছু। নিজেকে ঠান্ডা করতে শাওয়ার নিতে চলে গেল মোহিত। যে আগুন শরীর মনে জ্বলছে তা কি ঠান্ডা পানিতে নিভবে? ঢাকার নামি দামি একটি হসপিটালের স্পেশাল কেবিনে পিছনে হাত দিয়ে সমানে পাইচারি করছেন আশরাফ চৌধুরী। ভেবেছিলেন ছেলের ফাঁসি হয়ে গেলে ভং ছেড়ে দুদিন কাদাকাটি নাটক করে ভালো হয়ে যাবেন, কিন্তু খবর এসেছে ছেলে উন্মাদ হয়ে গেছে। সুস্থ না হওয়া পর্যন্ত ফাঁসি কার্যকর হবে না। রাগে ক্ষোভে চক্ষু রক্তবর্ণ ধারণ করল ভদ্রলোকের। যাদের জন্য তার এই অবস্থা হয়েছে তাকে তো একবার চরম শিক্ষা দিতে হয়। টেবিলের উপর থেকে ফোন নিয়ে দ্রুত গতিতে কল লাগালেন লেফটেন্যান্ট জেনারেল নাসির হায়দারকে। ওপাশ থেকে হ্যালো বলতেই গর্জে উঠলেন আশরাফ চৌধুরী। রাগে অগ্নিশর্মা হয়ে নাসির হায়দারের উদ্দেশ্যে চিল্লিয়ে উঠলেন, টাকা দিয়ে তোমাকে চাকর বানানো হয়েছে বাল ফলানোর জন্য? এমন বিশ্রী ভাষা শুনে নাসির হায়দারের রাগে পায়ের রক্ত মাথায় ছলকে উঠল। তবুও সুর নত করে হেতু জিজ্ঞেস করল, ওই মেজরের সকল আপডেট আজ সন্ধ্যার মধ্যে চাই, আর পারলে আমার ছেলেকে জেলের ভেতর লটকে দেবার ব্যবস্থা করো। বলেই ফোন কেটে আছাড় মারলেন বেডের উপর। মোহিতের মায়ের অস্ট্রেলিয়া যাবার সকল ব্যবস্থা হয়ে গিয়েছে। আগামী বৃহস্পতিবার তার ফ্লাইট। যাবার আগে তার রুমে তনুজা আর নাফিস মাহমুদকে ডাকলেন। নাফিস মাহমুদ বোনের ব্যাপারে খুব যত্নশীল। বোনের প্রতি তার ভালোবাসা অগাধ। বোনের রুমে এসে চেয়ার টেনে বসতে বসতে প্রশ্ন করলেন, কেন ডেকেছিস আপা?
মিসেস তারিন কিছুটা দ্বিধান্বিত হয়ে মনে সাহস সঞ্চয় করে অনুরোধের স্বরে নাফিসকে বললেন, তোর মেয়েটা আমাকে দিবি আমার মুহিতের জন্য? সৌম্যের সামনে অবনত মস্তকে বসে আছে পিউ। তার চোখ থেকে অনবরত টুপটাপ করে গড়িয়ে পড়ছে জল। সৌম্য নির্বাক হয়ে বসে আছে। তাকে সান্ত্বনা দেবার মতো কোনো ভাষা তার জানা নেই, শুধু কোমল কণ্ঠে বলে উঠল, পিউ, এভাবে কাঁদলে তো বুকে কষ্ট হয় সোনা। কান্নার বেগ আরো হু হু করে বাড়ে পিউয়ের। একটি পেন ড্রাইভ নিয়ে সৌম্যের কাছে এসেছে পিউ। সিক্ত নয়নে অপরাধীর ন্যায় কাপা হাতে পেন ড্রাইভটি তুলে দিল সৌম্যের হাতে। সৌম্যের কথা মতো সে তার বাবার পিছনে স্পাইয়ের মতো লেগেছিল এই কয়দিন। ফিঙ্গারপ্রিন্ট পাউডার কালেক্ট করে এর সাহায্যে ফোনের লক খুলতেও সক্ষম হয়েছিল পিউ। এরপর সে গোপন কল রেকর্ডার অ্যাপস চালু করে দেয় নাসের হায়দারের ফোনে। ওখানে সকল ধরনের কথা রেকর্ড হতো। পিউ সৌম্যের দরকারি রেকর্ডগুলো প্রতিদিন রাতে তার বাবা নেশায় ভূত হয়ে মাতাল হলে কালেক্ট করে নিজের পেন ড্রাইভে রেখে দিত। আজও তার ব্যতিক্রম হয়নি, কিন্তু এই রেকর্ডটা শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়েছে। মেজর মোহিত ওয়াসিফকে শেষ করে দেবার প্ল্যানিং করছে তার বাবা। স্বর্গ কখনো যদি জানে তার বাবা তার ভালোবাসার মানুষের হত্যাকারীদের একজন, তখন স্বর্গকে কিভাবে মুখ দেখাবে পিউ? নিজের বাবার প্রতি ঘেন্নায় বমি এসে যাচ্ছে পিউয়ের। এতদিন কার কাছে থেকেছে সে? এখন পিউ বুঝতে পারছে তার মা কেন তাদের ছেড়ে পালিয়ে গেছিল। অযথাই মায়ের প্রতি এতগুলো বছর ঘেন্না পোষণ করেছে। আসল কালপিট তো ওই নাসের হায়দার। পিউ সহসাই সৌম্যের হাত চেপে ধরল, কান্না জড়িত কণ্ঠে বলে উঠল, আমাকে তোমার কাছে নিয়ে চলো সাম্য। ওই রাক্ষসী পরিতে আমি আর যাব না। আমাকে তোমার কাছে নিয়ে চলো। ওখানে প্রতি মুহূর্তে আমার দম বন্ধ লাগে, আমার কিচ্ছু ভালো লাগে না, সব কিছু চরম অসহ্য মনে হয়। প্লিজ আমার উপর একটু দয়া করো সৌম্য। বলে কান্নায় ভেঙে পড়ল পিউ। সৌম্য পিউকে শান্ত করার জন্য তৎপর হলো। বিভিন্ন কথা বলে পিউকে শান্ত করার চেষ্টা চালালো, কিন্তু কিছুতেই পিউ থামছে না। সৌম্য পড়ল আরেক বিপাকে। একজন সেনা সদস্য হিসেবে তার বিয়ের বয়স হতে আরো মাস 6 বাকি। বাড়িতেও এখনো পিউয়ের কথা বলা হয়নি। গ্রামের সাধারণ কৃষক পরিবারের ছেলে সৌম্য। পিউ কি পারবে নিজেকে গ্রামীণ পরিবেশে মানিয়ে নিতে? তবুও পিউকে সান্ত্বনা দিতে সৌম্য আদুরে স্বরে বলে উঠল, এভাবে কেঁদো না প্লিজ। কান্না করছো তুমি, কষ্ট পাচ্ছি আমি প্রমিস করছি যত দ্রুত পারি তোমাকে আমার কাছে আনার ব্যবস্থা করবো। প্লিজ লক্ষ্মীটি, আর এভাবে কেঁদে আমার হৃদয়ে রক্তক্ষরণ করো না। বলেই পিউয়ের মাথা তার বুকে চেপে ধরল। মিসেস তারিন স্বর্গকে চেয়েছে মোহিতের জন্য। তনুজার মুখে যেন আর খুশি ধরে না। ছেলে হিসেবে মোহিতকে লুফে নিতে কে না চাইবে? সৌন্দর্যে, ব্যক্তিত্বের, যোগ্যতায় লাখে একটা মিলে এমন ছেলে। নাফিসকে যখন তারিন বলেছে তোর মেয়েকে দিবি আমাকে, নাফিস খুশিতে হাসতে হাসতে এক বাক্যে বলেছে, আপা তুই এখন নিয়ে নে তোর ভাতিজিকে। মিসেস তারিন ভেবেছিলেন এমন ভাঙাচোরা পরিবারে নাফিস হয়তো মেয়ে দিতে অস্বীকৃতি জানাবে, বা মুখে সরাসরি না বললেও আকার ইঙ্গিত দিয়ে বুঝাবে। এই জন্য কিছুটা ভয় আর কিছুটা সংকোচ রেখেই তিনি আবদারটা করেছিলেন। নাফিস এত দ্রুত রাজি হয়ে যাবে এটা তারিনের কল্পনার বাইরে ছিল। সেদিন রাতে পানি পিপাসায় ঘুম ভেঙে যায় মিসেস তারিনের। ওনার কক্ষের জারে কোনো পানি ছিল না। দরজা খুলে যেই বাইরে বের হবেন তখনই দেখতে পান মোহিত দৌড়ে স্বর্গের রুম থেকে বেরিয়ে আসছে। মোহিতকে কিছু টের পেতে না দিয়ে পানি না খেয়েই দরজা লাগিয়ে দেন মিসেস তারিন। ছেলে কেন ওই রুমে গিয়েছে মায়ের বুঝতে 1 সেকেন্ড সময়ও লাগলো না। স্বর্গ যখন জ্ঞান হারিয়ে বিছানায় পড়েছিল মোহিতকে মারাত্মক রকমের অস্থির দেখেই তিনি বুঝেছিলেন ছেলে ভালোবেসে ফেলেছে। মা ছেলে মিলে জীবনে অনেক খুশি তারা হারিয়ে ফেলেছে। গাধার মতো বাবার অর্পিত দায়িত্বের বোঝা বয়ে বেড়াচ্ছে ছেলেটা। মা হিসেবে কখনো কিছুই দিতে পারেননি তিনি মোহিতকে, যা মোহিতের সকল গ্লানি মুছে দিতে পারে। ভাইয়ের কাছে ভিক্ষা চেয়ে হলেও স্বর্গকে মোহিতের কাছে এনে দেবেন এমন প্রতিজ্ঞায় তিনি মনে মনে করেছিলেন, কিন্তু তারা মোহিতকে এভাবে গ্রহণ করে ফেলবে তিনি ভাবতেই পারেননি। মরার আগে ছেলেটাকে একটু গুছিয়ে দিয়ে যেতে পারলেই শান্তিতে শ্বাস ত্যাগ করা যাবে। তিনি থাকুক বা না থাকুক ছেলেটা তার ভালোবাসার মানুষের সাথে তো থাকবে। মোহিতের বাবার অসমাপ্ত দায়িত্ব পালন করে দিয়ে যেতে পারলে মানুষটার আত্মাটা তো শান্তি পাবে। মনে মনে ছেলে মেয়ে স্বামীর অতীত স্মৃতি মনে করে আনমনে অশ্রু বিসর্জন দিলেন তিনি। ভেতরে থাকা দীর্ঘশ্বাসটাকে লুকিয়ে চোখে জমে থাকা জল মুছে ফেললেন সংগোপনে। আজ মুকিতটা বেঁচে থাকলে কত বড় হতো। মুকিতের জন্যেও একটা লাল টুকটুকে বউ আনতে হতো। নামিরার ছোট বেবিটাকে দেখে কেমন রিয়াকশন হতো মুকিতের। এসব ভাবলে বুকে ব্যথা হয়, কষ্ট হয় প্রচুর। আমার ছোট বাচ্চাটা
আর পারলেন না এসব ভাবনা ভাবতে মিসেস তারিন। হৃদযন্ত্রটা সাই দেয় না, আর এসব ভাবলে নিষ্ঠুরের মতো পীড়া দিতে থাকে। তনুজা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে স্বর্গের দিকে। মেয়ের ঠোঁট কিভাবে এতখানি কেটে গেল সেটাই তার বোধগম্য হচ্ছে না। এদিকে জ্বরটাও কমছে না। মেয়েটার খালি বিপদের উপর বিপদ যাচ্ছে। তনুজা একবার শুনেছিলেন গ্রাম্য মহিলাদের কাছে বিয়ের আগে যেসব কুমারী মেয়েদের অসুখ বিসুখ বিপদ আপদ লেগেই থাকে, তাদের যদি দ্রুত বিয়ে দিয়ে দেওয়া হয় তাহলে সমস্ত বিপদ কেটে যায়। উনি জানেন এই সমস্তই কুসংস্কার, কিন্তু মায়ের মন বলেও তো কথা। তাই তিনি মনে মনে ভাবলেন যত দ্রুত পারা যায় মেয়েকে মোহিতের গলায় ঝুলিয়ে দেবেন। মনের চিন্তা সরিয়ে স্বর্গের উদ্দেশ্যে বলে ফেললেন তনুজা। ঠোঁটে ব্যথা কিভাবে পেলি রে বাবা? মায়ের কোলে মাথা রেখে গুটিসুটি মেরে শুয়েছিল স্বর্গ। মায়ের এহেন প্রশ্নে ভোরকে না গিয়ে সুন্দরভাবে বলে দিল, রাতে জ্বরের ঘোরে ওয়াশরুমে যেতে নিয়েছি, অমনি ওয়ালে বাড়ি খেয়েছি মা। চিন্তা করো না, অয়েনমেন্ট লাগালেই ভালো হয়ে যাবে। বলেই মুখ টিপে হেসে উঠতে চাইল, কিন্তু ঠোঁটের ঘায়ে টান লাগায় আউচ শব্দ করে উঠল। জুন মাস বছরের সবচেয়ে উত্তপ্ততম মাস। আকাশে ঝকঝকে আকাশে মেঘের ভেলার সাথে আগুন সম সূর্যের তেজ। কোনো ফাঁক ফোকর গলিয়ে ধরণীতে বাতাসের আগমন হয় না। ঘরের বাইরে বের হলেই মনে হয় যেন গায়ে ফোসকা পড়ে গেল। একটু রোদে দাঁড়ালেই পিপাসায় গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। মোহিতের জলপাই রঙা আর্মি জিপটা নিয়ে মোহিত নাফিস মাহমুদের বাংলোর সামনে অপেক্ষা করছে। আজ মিসেস তারিনের অস্ট্রেলিয়া যাবার ফ্লাইট। আরও 20 মিনিট আগে মোহিত মাকে তাড়া দিয়ে গাড়িতে উঠে বসে আছে, অথচ তার মায়ের কোনো খবর নেই। গরমে আর সূর্যের তাপে মোহিতের মাথাও গরম হয়ে যাচ্ছে। মেয়ে মানুষের এই এক দোষ, কথার পর্বই শেষ হতে চায় না তাদের। সময় নিয়ে একদম তাদের কোনো মাথা ব্যথা নেই। হাতে থাকা স্মার্ট ওয়াচটা বারবার টাচ করে করে সময় দেখে নিচ্ছে মোহিত। বিরক্তিতে মুখ দিয়ে চ সূচক শব্দ করে জিপ থেকে নেমে দাঁড়ালো। তার জানার অনেক আগ্রহ জাগলো এত সময় কি করছে উনি ভেতরে। মিসেস তারিন খুশি খুশি মুখ নিয়ে তনুজার হাত ধরে বিদায় নিচ্ছেন। তনুজা কেঁদে ভাসাচ্ছেন। নাফিস মাহমুদ বিরক্ত মুখে তাকিয়ে আছেন সহধর্মিনী তনুজার পানে। অযথা কান্নার মানেই বুঝতে পারছেন না তিনি। সকাল থেকে এই মহিলাকে ফ্যাচ ফ্যাচ করে কান্না করতে দেখছেন তিনি। তনুজা কোমল মনের মানুষ, সবাইকে একদম হৃদয়ের মধ্যেখানে বসিয়ে রাখে। তাই বলে এত কান্না করতে হবে? মনের বিরক্তি আর ধরে রাখতে পারলেন না, মুখ দিয়ে উচ্চস্বরে বলে উঠলেন, আপা কি সারা জীবনের জন্য যাচ্ছে নাকি তনুজা? যাচ্ছে তো মাস দিনেকের জন্য, আর তার মেয়ের কাছে যাচ্ছেন। অস্থানে তো যাচ্ছে না। তুমি কান্না করা বন্ধ করো, না হলে আমি কিন্তু রেগে যাচ্ছি। মিসেস তারিন তনুজার চোখের জল মুছে দিয়ে বললেন, এত কোমল কেন তুমি তনু? আমি কিছুদিন পরেই তো ফিরে আসব, মনে কষ্ট নিও না। চোখের জল মুছে তনুজা মিসেস তারিনকে উদ্দেশ্য করে বলে উঠলেন, নিজের যত্ন নিবেন আপা, একদম খাবারে অনীহা করবেন না। ওখানে নামিরা তো বাবুকে নিয়েই ব্যস্ত হয়ে যাবে। আপনাকে আপনার নিজেরই সব কিছু খেয়াল করে চলতে হবে। মিসেস তারিন স্বর্গের কাছে এসে মাথায় হাত বুলিয়ে আদর করে থুতনি ধরে বললেন, ফিরে এসেই তোমাকে আম্মা বানিয়ে আমাদের ঘরে নিয়ে যাব। আজে বাজে চিন্তা একদম করবে না আম্মা। এসে যেন দেখি খেয়ে দিয়ে একদম গোলুমলু হয়ে গেছো, ঠিক আছে? স্বর্গের মনে হয় মিসেস তারিনকে আল্লাহ মুখে মধু দিয়ে পাঠিয়েছেন এই দুনিয়ায়। না হলে একটা মানুষের কণ্ঠ, কথা বলার ধরন এত মিষ্টি হয় কি করে? মোহিত দরজায় দাঁড়িয়ে সবকিছু পর্যবেক্ষণ করছিল। এরপর রুমে প্রবেশ করে মাকে শুধালো, মেয়ের কাছে যাবার ইচ্ছে নেই? দেখো কটা বাজে, তোমার ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে, দ্রুত বের হও। ভাবছো 15 মিনিটের রাস্তা, এজন্য ঢিলেমি করছো? ইমিগ্রেশনে তোমার কাজ আছে মা, তাড়াতাড়ি চলো। বলেই মোহিত নাফিস মাহমুদকে নিয়ে বেরিয়ে গেল। শুনশান একটি জঙ্গল, কোনো মানুষের আনাগোনা নেই। মাঝে মাঝে পাখিদের কিচিরমিচির ডাক শোনা যাচ্ছে। চারপাশে বিশাল উঁচু উঁচু পাহাড়। মোহিত আর স্বর্গ হাত ধরে হাঁটতে হাঁটতে একটি পাহাড়ের চূড়ায় এসে পৌঁছালো। হঠাৎই পাহাড়ের চূড়া থেকে মোহিতকে কেউ ধাক্কা দিয়ে খাদে ফেলে দিল। স্বর্গ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কিন্তু নড়ার শক্তি পাচ্ছে না। মনে হচ্ছে কেউ তাকে চেপে ধরে আছে। গলা দিয়ে আওয়াজও বের হচ্ছে না। মোহিতকে ধাক্কা দিয়ে খাদে ফেলে লোকটি ভয়ঙ্করভাবে হো হো শব্দ তুলে হেসে যাচ্ছে। স্বর্গ কোনো কথাও বলতে পারছে না, কারো কাছে সাহায্যও চাইতে পারছে না, শুধু ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। অনেক কষ্টে গলায় শক্তি সঞ্চয় করে স্বর্গ চিল্লিয়ে উঠল, মোহিত! নিমিষেই ঘুম ছুটে গেল স্বর্গের। সে এখনো কাঁদছে, শরীর ঘামে ভিজে একাকার।
এসির পাওয়ার 19, তবুও গরমে পিপাসায় তার গলা শুকিয়ে মরুভূমির ন্যায় হয়ে উঠল। ভয়ে বুক দুরু করে কাঁপছে। ঘড়িতে সময় দেখে নিল 1:30 বাজে। কোনো কিছু চিন্তা না করেই মোহিতের রুমের উদ্দেশ্যে হাঁটা দিল। মোহিত ল্যাপটপে নিজের যাবতীয় কাজকর্ম গুছিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। ভোর হতেই তাকে সিলেট যেতে হবে, সেখানে 3 দিনের জন্য থাকতে হবে। মোহিতের সাথে মেজর আদ্রিয়ান, আভিয়াজ ও 2 জন ক্যাপ্টেন যাবে। সৌম্য যেতে পারবে না, সে ছুটিতে আছে। তাদের কাছে গোপন সূত্রে খবর এসেছে সিলেট বর্ডার থেকে পাথরের গাড়িতে করে বিভিন্ন ড্রাগস বাইরের দেশ থেকে ঢাকায় সাপ্লাই দেওয়া হচ্ছে। মোহিত জানে এটি কার কাজ, এজন্য প্রমাণ জোগাড় করতে নিজেই যাবে সে। যেভাবেই হোক, যে কোনো প্রকারে আশরাফ চৌধুরী সম্পর্কে সকল তথ্যই মোহিত বের করে আনবে। তাকে যদি পাতালেও যেতে হয়, সেখানেও সে যেতে প্রস্তুত। সব কিছু গুছিয়ে কেবলই মোহিত গায়ে টি শার্টটা খুলে হ্যাঙ্গারে ঝুলাবে। এমন সময় স্বর্গ এসে পিছন থেকে মোহিতকে ঝাপটে ধরে ফুপিয়ে ওঠে। এত রাতে স্বর্গের উদ্ভ্রান্তের ন্যায় কান্নায় ভয় পেয়ে যায় মোহিত। মামা মামিকেও বাড়িতে নেই। হঠাৎ মামির বাবা অসুস্থ হয়ে যাওয়াতে রাতে তারা ওনাকে দেখতে গিয়েছেন, সকালে ফিরবে। স্বর্গ অসুস্থ বলে তাকে রেখে গিয়েছে। এখন যদি স্বর্গের অসুস্থতা বাড়ে, মোহিত একা কিভাবে সামলাবে? সমস্ত চিন্তা বাদ দিয়ে স্বর্গকে সামনে এনে বিছানায় বসালো মোহিত। বিচলিত হয়ে জানতে চাইল, পেট ব্যথা হচ্ছে বাবু? কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলো, এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি। প্লিজ জানি, এভাবে কেঁদো না, সহ্য করতে কষ্ট হয়। মোহিতের আদরযুক্ত কথায় কিছুটা ফুপানো কমলো স্বর্গের। মোহিত স্বর্গের চোখের জল মুছিয়ে দিয়ে হাঁটু মুড়ে ফ্লোরে বসে স্বর্গকে জড়িয়ে ধরে পিঠে হাত বুলাতে বুলাতে জানতে চাইল, কি হয়েছে পাখি? হসপিটাল নিয়ে যাব? অনেক খারাপ লাগছে। স্বর্গ মোহিতের ঘাড়ে থুতনি রেখে ফুপাতে ফুপাতে বলল, আমি তোকে নিয়ে বাজে স্বপ্ন দেখেছি। কেউ আমাকে ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফেলে দিয়েছে। জানো, আমি না তোমাকে কোথাও খুঁজে পাইনি। বলেই মোহিতকে শক্ত করে জড়িয়ে ধরে জোরে কেঁদে উঠল স্বর্গ। জানো আমার কত কষ্ট হচ্ছিল, তোমাকে হারালে আমি কিভাবে বাঁচবো মোহিত। স্বর্গের স্বপ্নের কথা শুনে মোহিত স্বাভাবিক হলো। স্বর্গকে নিয়ে যেই ভয় পাচ্ছিল সেটা কেটে গেল। স্বর্গকে ছাড়িয়ে ফ্লোর থেকে উঠে স্বর্গের পাশে বিছানায় বসলো। স্বর্গের একটা হাত মোহিতের কোলে রেখে আরেকটা হাত বুকে জড়িয়ে মোহিত বলে উঠল, তুমি বাজে স্বপ্ন দেখেছ? অসুস্থ হলে মানুষ এমন ভিত্তিহীন স্বপ্ন দেখে। এই দেখো, আমি সুস্থ সবলভাবে তোমার সামনে বসে আছি। তোমার কাছ থেকে আমাকে দূরে সরায় কার সাধ্যি? কেউ কিছু করতে এলে তুমি তাকে ক্রসফায়ার করে দিও, আমি অনুমতি দিলাম। বলেই মোহিত স্বর্গের জড়িয়ে রাখা হাতে চুমু খেলো। আমার কিচ্ছু হবে না লক্ষ্মীটি। আমি যেখানে যাই করি না কেন, সমুদ্রের নিচেও যদি যাই, তোমার জন্য ফিরে আসবো। হ্যাপি? স্বর্গ মোহিতের চোখের দিকে তাকিয়ে ঠোঁট ভেঙে বলল, 3 সত্যি বলো। স্বর্গের কিউট ফেসটি দেখে মোহিত হেসে ফেলল এবং পরপর 3 বার ঠোঁটে চুমু এঁকে বলল, 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। স্বর্গ বাচ্চাদের মতো করে বলল, আমি তোমার সাথে ঘুমাবো, আমার ভয় লাগছে। মোহিত কিছুক্ষণ মনও রইল, এরপর স্বর্গকে বুকে টেনে নিয়ে বলল, একজন ছেলে আর একজন মেয়ে বিয়ের আগে এক বিছানায় ঘুমোলে দুর্ঘটনা হয়ে যাবে রে পাগলি। আমি চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক। স্বর্গের চুলে বিলি কাটতে কাটতে মোহিত বলল, কি বলেছি বুঝতে পেরেছেন ম্যাডাম? না, বুঝিনি। স্বর্গ নাছর বন্ধা, সে এই রুমেই ঘুমাবে। অগত্যা না পারতে মোহিত রাজি হলো। মোহিত নিজের কাঁথা বালিশ নিয়ে ফ্লোরে বিছানা করতে নিলেই সেখানে স্বর্গ বাধা প্রদান করে বলে উঠল, তোমার বুকে ঘুমাতে চাই মোহিত, তোমার বিছানায় নয়। বাঁকা হাসলো মোহিত। মেয়েটা তাকে ভালোই কাবু করতে জানে। এমন জীবনসঙ্গী হলেই তো বিবাহিত জীবন মধুর হবে। মোহিত স্বর্গের দিকে তাকিয়ে বলল, তোমার সাথে শোবো, কিন্তু শর্ত আছে। উৎসুক হয়ে জানতে চাইল স্বর্গ, কি শর্ত? রুমের লাইট অন থাকবে, ঠিক আছে? বাধ্য মেয়ের মতো স্বর্গ রাজি হলো। ঘড়ির কাঁটা 3টের ঘরে। হঠাৎই গুড়গুড় শব্দে মেঘ ডেকে ঝুম বরাবর বৃষ্টি শুরু হলো। পরিবেশ নিস্তব্ধ, কারো কোনো সারা শব্দ নেই। এই দোতলা বাড়িটিতে প্রাপ্তবয়স্ক 2 জন নর নারী ছাড়া আর কোনো প্রাণী নেই। মানবী কারো চোখের পাতাতেই ঘুম ধরা দিচ্ছে না। দুজনের হৃদস্পন্দন শুনতে পাচ্ছে। মোহিত অস্থির হয়ে যাচ্ছে বারবার। ভেতর থেকে নিজের পুরুষ সত্তা বারবার নিজের পুরুষত্ব জাহির করতে চাইছে। মোহিত তাকে শিকল পরিয়ে বেঁধে রেখেছে। আষ্টে পিষ্টে স্বর্গ দখল করেছে মোহিতের বুক, পা, হাত। মোহিতের মাথা খালি খালি লাগছে। ভো ভো শব্দ হচ্ছে। মনে হচ্ছে গায়ে কেউ কেরোসিন ঢেলে দিয়েছে। স্বর্গের লজ্জাজনক চোখের চাউনি, বারবার ঠোঁট কামড়ে ধরা, এলোমেলো চুল, ওয়েস্টার্ন স্লিপিং ড্রেস, সবকিছু মোহিতকে কন্ট্রোললেস করে দিচ্ছে। হঠাৎই মোহিত স্বর্গকে নিচে ফেলে স্বর্গের উপরে উঠে গেল। স্লিপিং শার্টের কলার সরিয়ে স্বর্গের কাঁধে কামড়ে ধরল।
স্বর্গ ব্যথায় কোকিয়ে উঠল। হুঁশে ফিরল মোহিত। কামড়ের জায়গা থেকে মুখ সরিয়ে দেখতে পেল ক্ষত থেকে ব্লাড বের হচ্ছে। স্বর্গের চোখে টলমলে জল। নিজেকে অপরাধী মনে হলো মোহিতের। কিভাবে পারলো নিজের কলিজায় কামড় বসাতে? রাগের চোটে ওয়ালে জোরসে খুশি বসিয়ে দিল। কেন সে নিজের কন্ট্রোল ধরে রাখতে পারছে না? কয়েকটা খুশি মারতেই হাত ফেটে বেরিয়ে এলো রক্ত। স্বর্গ দৌড়ে এসে মোহিতকে জড়িয়ে ধরল। প্লিজ মোহিত, আমার ব্যথা লাগেনি, নিজেকে কষ্ট দিও না প্লিজ, চলো, হাতে ব্যান্ডেজ করবে। বলে মোহিতকে ছেড়ে দিয়ে নিজের রুমে দৌড়ে চলে গেল ফার্স্ট এড বক্স আনতে। অল্প সময়ের মধ্যেই ফিরে এসে মোহিতকে টেনে নিয়ে বিছানায় বসালো। স্যাবলন আর তুলার সহিত রক্ত পরিষ্কারের কাজ চালালো। মোহিত নির্বিকার। অয়েনমেন্ট লাগিয়ে সাদা ব্যান্ডেজ হাতে মোড়াতে লাগলো স্বর্গ। মোহিত গমগমে কণ্ঠে বলে উঠল, কাল আমাকে বিয়ে করবি জান? ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিল এখন সকাল 9টা। কিছুক্ষণ আগে তনুজা আর নাফিস মাহমুদ বাসায় ফিরেছেন। বাবাকে কাছে পেয়েই আবদারের ঝুলি খুলেছে স্বর্গ। বাপি, মেজর মোহিতের সাথে আমিও সিলেটে ঘুরতে যেতে চাই। বলেই নাফিস মাহমুদের উত্তর শোনার প্রতীক্ষায় তাকিয়ে রইল স্বর্গ। নাফিস মাহমুদ স্বর্গকে বোঝানোর চেষ্টা করলেন যে মোহিত সেখানে ঘুরতে যাচ্ছে না, সে যাচ্ছে গুরুত্বপূর্ণ কাজে। সেখানে স্বর্গকে নিয়ে গেলে তার কাজে ঝামেলা হবে, মোহিত বিরক্তও হতে পারে, কিন্তু স্বর্গ যাবেই। স্বর্গ না যেতে পারলে মোহিতও যেতে পারবে না। এত বড় মেয়ের বাচ্চাদের মতো জেদ দেখে মনে মনে খুব বিরক্ত হলেন নাফিস মাহমুদ। এবার তনুজা মেয়ের পক্ষ নিয়ে বলে উঠল, তুমি তো দেখতেই পাচ্ছ মেয়েটা দীর্ঘদিন ধরে ঘর বন্দি হয়ে আছে। মোহিত যেহেতু যাচ্ছে, মেয়েটাকেও নিয়ে যাক না, শুধু তো সাথে করে নিয়েই যাবে। ওকে তো আর কোলে নিয়ে ঘুরতে হবে না, তাই না? আল্লাহ তো আমার মেয়েকে জ্ঞান বুদ্ধি সব দিয়েছেন। মোহিতের কাজে ডিস্টার্ব হবে এমন কিছু সে কেন করবে? ঘরে বসে সারাক্ষণ বোরিং হওয়া চাইতে একটু হাওয়া বদল করে আসুক না। নাফিস মাহমুদ সবই বুঝলেন, তনুজার কথাও ফেলে দেবার নয়। মেয়েটা সারাক্ষণ অসহায়ের মতো শুয়ে বসে দিন কাটাচ্ছে, কিন্তু মোহিতের যে ব্যক্তিত্ব, নাফিস মাহমুদ কিভাবে এই আবদার করবেন সেটাই ভেবে পাচ্ছেন না। হঠাৎই দোতলায় সিঁড়ি বেয়ে মোহিতকে নামতে দেখা গেল। ধবধবে ফর্সা গায়ে নেভি ব্লু শার্ট জড়িয়েছে, সাথে পরেছে লাইট কালারের জিন্স, গায়ে পায়ে সাদা স্নিকার্স, চোখে কালো রোদ চশমা। ছেলেটা এতটাই সুন্দর, দেখলেই ফুরফুর করে মন থেকে ভালোবাসা চলে আসে। মোহিতের এমন রূপ দেখে মনে শিহরণ জেগে গেল স্বর্গের। পুরুষটি আজকে থেকে তার একান্ত ব্যক্তিগত হবে। এত সুখ কোথায় রাখবে স্বর্গ? সুখের ঠেলায় কি সে আজ মরে যাবে? মোহিত নিচে নেমে মামা মামিকে উদ্দেশ্য করে বলল, আমি সিলেটে যাচ্ছি, ফিরবো 3-4 দিন পর। তনুজা কিছুটা ইতস্তত করে মোহিতকে বলেই ফেলল, বাবা মোহিত, স্বর্গ যদি তোমার সাথে যায় তোমার কোনো আপত্তি আছে? না মানে ও অনেক দিন ধরে ঘরে বসে আছে, মনটাও ভালো নেই, একটু হাওয়া বদল হলে, প্রকৃতি দেখলে যদি মনটা ভালো হয়, এই আর কি। মামি আসলে? মোহিতকে থামিয়ে দিয়ে নাফিস মাহমুদ বলে উঠলেন, ও তোমাকে বিরক্ত করবে না, ও শুধু তোমার সাথে যাবে। ওখানে আমার এক ফ্রেন্ড আছে, আমি তাকে বলে দেব স্বর্গের ঘোরাঘুরির সকল ব্যবস্থা আমার বন্ধুই করে দেবে। মোহিত মনে মনে বিপাকে পড়ে গেল। আরে বন্ধুর বাসায় গেলে বিয়ে হবে কিভাবে? এ আবার কোন মুসিবতে হাজির হতে চাচ্ছে? স্বর্গ মাঝে দিয়ে বলে উঠল, আমি মেজর মোহিতের সাথেই ঘুরবো, কোনো বন্ধুর বাসায় যাব না। এবার মোহিত কাউকে কিছু না বলতে দিয়ে নিজেই আগ বাড়িয়ে বলে ফেলল, না স্যার, কোনো সমস্যা নেই, আমি ওনাকে নিয়ে যেতে পারবো। বলেই স্বর্গের উদ্দেশ্যে তাগাদা দিল। স্বর্গ, আপনি দ্রুত রেডি হন, একটু পরেই মেজর আদ্রিয়ান গাড়ি নিয়ে আসবে। মনে মনে মোহিত দোয়া পড়তে লাগলো। বাবা বেঁচে গেছি, এখনই তো ভালো সাজার নাটক ছুটে যাচ্ছিল। বিয়ের আগেই কি শ্বশুরের কাছে আবদার করা যায় নাকি যে আপনার মেয়েকে আমার সাথে দূরে ঘুরতে যেতে দিন? মিনিট 10 মধ্যেই স্বর্গ নিচে নেমে এলো। তার পরনে মেরুন রঙের একটি জামদানি শাড়ি, সাথে ম্যাচিং গহনা, কানের দুল, বাদামি চুলগুলো খোপা করা, ঠোঁটে লিপস্টিক, চোখে কাজল, মুখে হালকা প্রসাধনী। এমন রূপে নিজের প্রাণ প্রিয় উর্বশীকে দেখে হার্টবিট মিস করলো মোহিত। কেউ দেখার আগেই চোখ সরিয়ে মামা আসছি বলে আগে আগে বেরিয়ে গেল। বুকের বাম পাশে চাপড়াতে চাপড়াতে মোহিত মনে মনে বলল, এই মেয়ে তোকে খুন করে ছাড়বে মোহিত, রূপের আগুনে তোকে ঝলসে দেবে। এমন আগুন সুন্দরী নিয়ে রাস্তায় গাড়ি কিভাবে চালাবে মোহিত? যদি মোহিত হার্ট অ্যাটাক করে? হঠাৎই স্বর্গের গলার আওয়াজ পাওয়া গেল। কেমন অভিনয় করেছি মোহিত সোনা? মোহিত হেসে হেসে বলল, খুব ভালো হয়েছে, খুব খুশি হয়েছি, 10-এ 10। সিলেট গিয়ে পুরস্কৃত করব, দাঁড়াও।
মুহিত যে তাকে লেগপুল করছে সেটা ভালোই বুঝতে পারলো স্বর্গ। এই জন্য ড্রিম করে মুহিতের পিঠে বসিয়ে দিল এক ঘা। পিঠ হাতাতে হাতাতে মুহিত বলে উঠল, গুন্ডি একটা, সব কিছু শোধ সিলেট গিয়ে তুলবো। মনে মনে বাঁকা হাসলো মুহিত। এরই মাঝে জিপ নিয়ে হাজির হলো মেজর আদ্রিয়ান। মুহিত দুটো জিপের ব্যবস্থা করেছে, একটাতে সে আর স্বর্গ যাবে, অন্যটাই মেজর আদ্রিয়ান আর ক্যাপ্টেনরা যাবে। ব্যাগপত্র গাড়িতে ভরে সবাই যার যার মতো গাড়িতে চেপে বসলো। গন্তব্য সিলেট, মৌলভীবাজার, শ্রীমঙ্গল। হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাসায় ফিরে এসেছেন আশরাফ চৌধুরী। মিথ্যে অভিনয় করে কতদিন বসে বসে টাকা ঢালবেন সেখানে, তার মধ্যে কোনো কাজই সেখানে থেকে করা যাচ্ছিল না। নিজের ছেলের দুরবস্থার কথা চিন্তা করে তেতে উঠলেন আশরাফ চৌধুরী। মনে মনে প্রতিজ্ঞা করলেন যার জন্য তার ছেলের এহেন দশা তাকে জীবনের চরম শিক্ষাটাই দিবেন। ভাবতেই কানে ফোন তুললেন। কি রে ফকিরের বাচ্চা দারোয়ান খলিল, ওই চুতিয়া মেজরের খবর বল। ওপাশ থেকে খলিল নিজের এমন অপমানে কষ্ট পেল, কিন্তু এটা তার সাময়িক কষ্ট। যখন টাকার চেক হাতে আসে এসব কষ্ট সেই চেকের সামনে ফিকে হয়ে যায়। খলিল অপমান গায়ে না মেখে গদগদ হয়ে বলল, একটু আগেই সিলেটের উদ্দেশ্যে বের হয়েছে। বিদঘুটে হাসলো আশরাফ চৌধুরী। আজকেই তবে মেজরের খেল খতম হতে যাচ্ছে। মুহূর্তেই হাসির রাগে রূপান্তরিত হলো। মদের গ্লাস হাতে তুলে চুমুক দিতে গিয়ে ছুঁড়ে ফেললেন মেঝেতে। এই মেজরের জন্য তার অনেক কাজ আটকে রয়েছে। যেখানে পুলিশ পর্যন্ত তাকে সমীহ করে চলে, সেখানে এই 2 টাকার মেজর তাকে পদে পদে নাজেহাল করে ছাড়ছে। এই মেজরের জন্য তার যত টাকা লস হয়েছে সব মেজরের চামড়া তুলে উসুল করবেন। মনে মনে এই ভাবনা ভেবে ফেললেন আশরাফ চৌধুরী। কাজী অফিসে বসে আছে স্বর্গ আর মোহিত। কিছুক্ষণ পরেই তারা একটি পবিত্র বন্ধনে আবদ্ধ হবে। এরপর দুজনের সকল দূরত্ব ঘুচিয়ে ফেলবে। কেউ আঙ্গুল তুলতে পারবে না তাদের প্রতি, কোনো পাপবোধ থাকবে না, থাকবে শুধু ভালোবাসা আর ভালোবাসা। কিছুক্ষণ পর কাজী সমস্ত পেপার রেডি করে দুজনের উদ্দেশ্যে পান খেতে খেতে নির্দেশ দিলেন, এখানে সই করুন। স্বর্গের যেন আর তর সইছে না। মোহিতের ব্যাপারে সে সব সময়ই ডেসপারেট। এই মুহূর্ত থেকে মোহিত তার ব্যক্তিগত মানুষ হবে, নিজের স্বামী। সেই সুযোগ কিভাবে হাতছাড়া করবে স্বর্গ? কাজের হাত থেকে পেপার টেনে নিয়ে খসখস করে 1 সেকেন্ডে সই করে মোহিতের দিকে এগিয়ে দিল। স্বর্গের এমন খসখস করে সই করতে দেখে কাজের নাকে মুখে পানের রস উঠে গেল। পানি খেয়েও তার কাশি কমল না, চোখ দিয়ে পানি বেরিয়ে এলো। বাঁকা হেসে মোহিত সই করে কাজীকে সব বুঝিয়ে দিয়ে স্বর্গের হাত ধরে বেরিয়ে এলো। মনে মনে কাজী স্বর্গকে বেশরম খেতাবে ভূষিত করল। এখানে 3 দিনের জন্য এসেছে মোহিত। স্বর্গ যদি আরো থাকতে চায় তবে মোহিত একদিন ছুটি বাড়াতে পারবে। এখানে প্রতিটা সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ। যেই কাজে মোহিত এসেছে সেটা করেই তাকে ব্যাক করতে হবে। এখন স্বর্গকে হোটেলে পৌঁছে দিয়ে মোহিত কাজে বের হবে। কখন ফিরবে সে জানে না। বাকি 2 ক্যাপ্টেন মেজর আদ্রিয়ানকে নিয়ে জঙ্গলে কটেজে উঠেছে। মোহিত নিউলি ম্যারিড প্লাস স্বর্গের কমফোর্টের জন্য সে গ্র্যান্ড সুলতানে উঠেছে। হোটেলে ঢুকতেই তাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম করা হলো। এই হোটেলটা বড় রিসর্টের মতো। ভেতরে সকল ব্যবস্থাই আছে, সুইমিং পুল, গলফ খেলার মাঠ, জিম সেন্টার, বাহারি ফুলের গাছ, বিশাল বড় বড় নারিকেল গাছ, সাথে পাহাড় কেটে সিঁড়ি করা রাস্তা। সবকিছু এক নিমিষেই স্বর্গকে মুগ্ধ করে ফেললো। কিন্তু লম্বা জার্নির জন্য স্বর্গকে মোহিত জোর করে ধরে রুমে নিয়ে গেল। ধবধবে সাদা বিছানায় গোলাপের পাপড়ি ছিটানো, আর মাঝখানে গোলাপের পাপড়ি দিয়ে একটা লাভ বানানো, লাভ গোলাপের স্টিক রাখা ফ্লাওয়ার ভ্যাসে, অ্যালফাবেটস বেলুন দিয়ে লেখা লাভ ইউ স্বর্গ। সবকিছু স্বর্গের মন ছুঁয়ে গেল। ভালো লাগায় ভালোবাসায় মোহিতকে জড়িয়ে ধরল স্বর্গ। মোহিত স্বর্গের মাথায় হাত বুলিয়ে দ্রুত ফ্রেশ হতে তাড়া দিল। স্বর্গ ফ্রেশ হয়ে এলে মোহিতও ফ্রেশ হতে চলে যায়। ফিরে আসে মিনিট 10 পর। এসে এই পোশাক পাল্টে স্বর্গকে বিশ্রাম নিতে বলে বেরিয়ে যায়। মিনিট 2 পরেই আবার রুমে ব্যাক এসে সতর্কতার বাণী দিয়ে যায় স্বর্গকে। বাবু, আমি সন্ধ্যার আগেই ফিরে আসবো, তুমি ঘুমানোর ট্রাই করো। একা একা বাইরে যেও না, কিছু লাগলে ইন্টারকমে কল করবে, রিসিপশন থেকে হেল্প করবে বলে স্বর্গের কপালে চুমু খেয়ে বেরিয়ে যায়। জিপ নিয়ে মেজর আদ্রিয়ানকে সঙ্গে নিয়ে মৌলভীবাজার বর্ডারে পৌঁছল মোহিত। এখান থেকেই তাকে গুপ্ত ধন খুঁজে বের করতে হবে। চারপাশে সন্ধ্যা ঘনিয়ে আসছে। বড় বড় গাছপালার জন্য জায়গাটা আরো খুটখুটে লাগছে। মাঝে মাঝে 2-1টা বন্য পশু পাখির ডাক শোনা যাচ্ছে। মেজর আদ্রিয়ান আর মোহিত টর্চ জেলে দুজন 2 পাশে কিছু একটা খুঁজতে লাগলো। মিনিট 10 খোঁজাখুঁজি করার পর কাঙ্ক্ষিত জিনিস পেয়ে দুজনের মুখের হাসি প্রশস্ত হলো। বাকি কাজ কাল দেখা যাবে। তারা দেখিয়ে মোহিত হাসকি কণ্ঠে বলে উঠল, তো মেজর আদ্রিয়ান হোটেলে ফেরা যাক। শিওর মেজর মোহিত, ওয়াশিফ, লেটস গো। আজকের রাতটা মোহিত আর স্বর্গের জন্য স্পেশাল রাত হতে যাচ্ছে।
মোহিতকে স্বর্গ নিজের সব দিক থেকে হ্যাপি করে দেবে আজ। ইন্টারকমে কল করে স্বর্গ রুমটাকে সাজানোর প্ল্যানিং করলো, সাথে নিজেকেও মোহিতের জন্য তৈরি করলো। প্রচুর গাছপালা, পাহাড় আর মেঘালয় পর্বতের প্রভাবে প্রায়ই বৃষ্টি হয় মৌলভী বাজারে। আজকের আবহাওয়াটা খুব সুন্দর, মুষলধারে বৃষ্টি হচ্ছে, সাথে ঠান্ডা বাতাস। স্বর্গ পুরো রুমটা মোমবাতির আলোতে সাজিয়েছে, সাথে মোহিতের প্রিয় ফুল লাল গোলাপ আর রজনীগন্ধা। আজ স্বর্গ নিজের মন মতো সেজেছে। তার রূপে মোহিতকে আজ ডুবে মরতে হবে। কেন অন্য মেয়ের সাথে সেদিন কফি শপে বসেছিল তার শোধ তুলবে আজ। স্বর্গ কালো রঙের একটি পাতলা জর্জেট শাড়ির সাথে ম্যাচিং করে স্লিভলেস ব্লাউজ পরে নিল, সাথে ম্যাচিং করে ডায়মন্ডের সেট পরলো। স্ট্রেট চুলগুলো কার্লি করে ছেড়ে দিল কাঁধের দুই পাশে। ঠোঁটে লাল রঙের লিপস্টিক, চোখের ঘন পাপড়িতে মাস্কারা, মোটা করে কাজল দিয়ে ব্লাশন দিয়ে সাজ কমপ্লিট করলো। মেথিন কোমরে গোল্ডেন কালারের বেলি চেইন পরে নিল। একটু আগে মোহিতকে কল করেছিল, বলেছে 10 মিনিটের মধ্যে ফিরবে। সবকিছু গুছিয়ে রাখতেই দরজায় নখের শব্দ হলো। দরজার শব্দে স্বর্গের বুক ধাক ধাক করছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। তার মানে মোহিত এসেছে। দৌড়ে গিয়ে দরজা খুলে দিল স্বর্গ। পুরো রুম অন্ধকার করে রেখেছে স্বর্গ। মোহিত স্মিত হাসলো, তার মানে বউ স্পেশাল কিছু রেখেছে। স্বর্গকে আসছি বলে ফোনের টর্চ জ্বালিয়ে মোহিত ফ্রেশ হতে চলে যায়। স্বর্গ দিয়া সলাইয়ের সাহায্যে ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দেয়। সুগন্ধিযুক্ত মোমবাতিতে আগুন দিতেই পুরো কক্ষ জুড়ে মন পাগল করা সুগন্ধ ভেসে বেড়াতে লাগলো। মিনিট 10 পর শাওয়ার নিয়ে বের হলো মোহিত। গায়ে সাদা শার্ট আর লোস সাদা প্যান্ট পরে বেরিয়ে এলো মোহিত। সামনের চুলগুলো কপালে 2-1 গাছি করে পড়ে রয়েছে। গলার নিচে থুতনিতে মুক্তার মতো বিন্দু বিন্দু পানি জমে আছে। মোমের আলোতে স্বর্গের কাছে সেগুলোকে হিরে মনে হচ্ছে। মোহিতের দিকে নেশাক্ত নজরে মোহিতের সামনে এসে দাঁড়ায় স্বর্গ। নিজের প্রেয়সীর এমন আগুন ঝরা রূপে দিশা হারালো মোহিত, হারিয়ে ফেলল মুখের ভাষা। স্বর্গ মোহিতের গলা জড়িয়ে ধরে ঠোঁটে গাঢ় চুম্বন এঁকে দিল। সম্বিত ফিরে পেল মোহিত। সহসাই স্বর্গের কোমর চেপে ধরল শক্ত করে, দখলে নিল স্বর্গের ঠোঁট। মোহিতের সাথে তাল মিলিয়ে চলল স্বর্গ। কাঁধ থেকে হাত চলে আসলো মোহিতের শার্টের বাটনে। এক এক করে সবগুলো বোতাম খুলে ফেলল স্বর্গ। মোহিত শার্ট খুলে ছুঁড়ে মারল মেঝেতে। বৃষ্টির বেগ আরও বেড়ে চলল, সাথে উত্তাল হলো দুজন মানব মানবী। স্বর্গকে এক ঝটকায় কোলে তুলে ফেলল মোহিত, শুইয়ে দিল নরম ফুলের বিছানায়। ঝাঁপিয়ে পড়ল মোহিত স্বর্গের উপরে। আজ কোনো বাধা নেই, কোনো পাপবোধ নেই। আজ তারা পবিত্র বন্ধনে আবদ্ধ, স্বামী স্ত্রী। স্বর্গের গলার ভাঁজে মুখ গুজে দিল মোহিত। ছোট ছোট চুম্বনে ভরিয়ে দিল গলা। মোহিতের উষ্ণ স্পর্শে কেঁপে উঠছে স্বর্গ। নিজের কন্ট্রোল হারালো মোহিত। হাতের বিচরণ হলো অবাধ্য। স্বর্গের বক্ষে মুখ গুজে দিল মোহিত। আস্তে আস্তে চলে এলো নাভির রন্ধ্রের কাছে। উত্তপ্ত চুমু দিল মেথিন কোমরে, সাথে পেটে, কাঁধে, বক্ষে, পিঠে অসংখ্য লাভ বাইটস। স্বর্গ নিজেকে আর কন্ট্রোল করতে পারল না। চরম আকুতি নিয়ে মাদকতার সুরে মোহিতকে আহ্বান জানালো স্বর্গকে সুখে ভাসাতে। মোহিত বাধ্য দাসের ন্যায় আজ্ঞা পালনের সায় দিল। প্রথমবারের চেষ্টায় কুঁকিয়ে উঠল স্বর্গ। মোহিত স্বর্গের দিকে আহত দৃষ্টি নিয়ে সরে আসতে চাইল। জড়িয়ে ধরল স্বর্গ। ভেসে গেল সুখের রাজ্যে। স্বর্গের চোখ থেকে গড়িয়ে পড়ল জল। সেই জল শুষে নিল মোহিত। আদিম খেলায় মত্ত হলো দুজন নরনারী। ভোরের আলো ফুটতেই ঘুম ভেঙে গেল মোহিতের। নিজের বাহু ডোরে স্বর্গের নিষ্পাপ মুখমণ্ডল দেখে মনে চুকের হাওয়ার তোলা দিল। স্বর্গের নগ্ন পিঠ দেখে আটকে উঠল মোহিত। সারা পিঠে লালছে জখমের দাগ। নিজের অজান্তেই কষ্ট দিয়ে ফেলেছে স্বর্গকে। মোহিতের বুক থেকে সরিয়ে স্বর্গকে বালিশে শুয়ে দিয়ে শাওয়ার নিতে চলে গেল মোহিত। মানির ছোঁয়া লাগা মাত্রই সারা শরীর জ্বলে উঠল মোহিতের। কষ্টের বদলে সুখ অনুভূতি হলো মোহিতের। প্রশস্ত হাসল মোহিত। মেয়েটা তাকে যে সুখ গত রাতে দিয়েছে, এই সুখ কি মোহিত তার এই 30 বছরের জীবনে কোনোদিন পেয়েছে? মোহিত শাওয়ার নিয়ে এসে স্বর্গকে ডেকে তুলল। গোসল করে দ্রুত রেডি হতে বলল স্বর্গকে, আজ ঘুরতে নিয়ে যাবে। কিন্তু স্বর্গ চোখ মেলে তাকাতেই পারছে না। এক রাতেই কেমন চেহারা মলিন হয়ে গেছে। মোহিতের অনেক মায়া হলো স্বর্গের জন্য। স্বর্গ বহু কষ্টে উঠতে নিলে ব্যথায় আবার শুয়ে পড়ে। বিচলিত হয়ে মোহিত স্বর্গের গায়ের ব্ল্যাঙ্কেট টান দিতেই মুখে আধার নেমে আসে। পুরো শরীর লালচে জখমে ভরে আছে। স্বর্গকে জড়িয়ে ধরে সরি বলল মোহিত। এক্ষুনি মেডিসিন এনে দিচ্ছি, যান, খেলেই ব্যথা কমে যাবে। স্বর্গের কপালে চুমু দিয়ে মোহিত আবার স্বর্গকে শুয়ে দিল। রুমের অবস্থা এমন হয়ে আছে যেন ঝড়, টর্নেডো, সাইক্লোন সবকিছু এই রুমের উপর দিয়েই বয়ে গেছে। মোহিত সবকিছু গুছিয়ে বাইরে চলে আসলো মেডিসিন কিনতে। সাথে মেজর আদ্রিয়ানকে ফোন দিয়ে বলল, চলুন মেজর আদ্রিয়ান,
শিকার ধরা যাক তবে। বলেই বাঁকা হাসল মোহিত। ঘড়িতে সকাল 10টা বেজে 25 মেজর আদ্রিয়ানকে নিয়ে মৌলভীবাজার বাস স্ট্যান্ডে বসে আছে মোহিত। তারা তাদের আর্মি জিপটি রিসর্টে রেখে শ্রীমঙ্গলের লোকাল গাড়িতে করে এখানে এসেছে। এখানে বৃষ্টির কোনো সময় অমসময় নেই। যখন খুশি তখনই যেন ঝুপঝুপ করে ধরণীতে ছড়ে পড়তে হবে। বৃষ্টির কারণে মোহিতরা তাদের কাজে আগাতে পারছে না। আজকের দিনটা তাদের জন্য সোনার ডিম পাড়া হাঁসের মতো। মোহিত গোপন সূত্রে খবর পেয়েছে আজকে ড্রাগ সাপ্লাই হবে। শকুনের মতো দৃষ্টি তাক করে আছে মোহিত আর আদ্রিয়ান। হঠাৎই তারা একটি খালি ট্রাক দেখতে পায় যা বর্ডারের দিকে যাচ্ছে। মোহিত আর আদ্রিয়ান দৌড়ে চলন্ত ট্রাকটিতে ঝাঁপিয়ে উঠে পড়ে। ট্রাকের স্পিড কম থাকায় কোনো প্রকার ঝুঁকি স্পর্শ করেনি তাদের। বৃষ্টিতে ভিজে দুজনের অবস্থায় জবুথবু। বর্ডারে আসার আগেই ট্রাক ড্রাইভার তাদের উদ্দেশ্যে বিড়ি ফুঁকতে ফুঁকতে ক্যাটক্যাটে কণ্ঠে বলে ওঠে। ড্রাইভারের কথায় আধার নেমে আসে মোহিত আর আদ্রিয়ানের মুখে। তারা দ্রুত নেমে পড়ে ট্রাক ড্রাইভারকে ধন্যবাদ জানায়। ড্রাইভার তাদের নামিয়ে দিয়ে অন্য পথ ধরে। যতটুকু পথ আছে দৌড়ে গেলে 30 মিনিটের মতো সময় লাগবে। মেজর আদ্রিয়ানের দিকে তাকিয়ে মোহিত চোখ টিপ দিয়ে ফিচেল হেসে বলে ওঠে, তো একটা রেস হয়ে যাক মেজর আদ্রিয়ান আভিয়াজ। বলি একটা ভ্রু উঁচু করে শুনতে লাগলো। রেডি স্টেডি গো। দুজন মেজর সমালতালে গাছ মানুষ পাহাড় ছাপিয়ে দৌড়ে যাচ্ছে, কিন্তু কেউ তাদের আসল পরিচয় জানে না, জানতেও চাইও না। আদিবাসীদের মেজরের পরিচয় দিয়েই বা কী কাজ। দৌড়াতে দৌড়াতে দুজনেই তাদের লক্ষ্যে এসে উপস্থিত হয়। এরপর হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে হাঁপাতে মেজর আদ্রিয়ান ভেজা ঘাসের উপর শুয়ে পড়ে। আশেপাশে কোনো মানুষ পরিলক্ষিত হচ্ছে না। যতদূর চোখ যায় বড় বড় গাছ, ঝোপঝাড় আর কাটা তারের বেড়া। চারপাশে আরেকবার ভালো করে চোখ বুলিয়ে নিয়ে সুযোগ বুঝে ঝোপের আড়ালে লুকিয়ে যায় মোহিত আর আদ্রিয়ান। যেভাবেই হোক ড্রাগস ভর্তি ট্রাকে তাদের উঠে যেতে হবে এবং সেই ড্রাইভারকে কবজা করে বর্ডার গার্ডের ক্যাম্প পর্যন্ত নিয়ে যেতে পারলেই কাজ অর্ধেক হয়ে যাবে। 3 ঘন্টা ধরে ওত পেতে বসে আছে মেজর আদ্রিয়ান আর মোহিত। এখনও সন্দেহজনক কিছুই চোখে পড়ছে না। ঝোপের ভেতর মশার কামড়ে অতিষ্ঠ মেজর আদ্রিয়ান। তার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে উগান্ডা বর্ডার পাহারা দিচ্ছে। দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা নেমে আসছে। বিশ্রী শব্দে বন্য পশুগুলো ডেকে যাচ্ছে। দুজন মানুষ অজানা পরিবেশে ঝোপের মধ্যে স্যাঁতস্যাঁতে মাটিতে বসে আছে। সাপ খোপও তো কামড়াতে পারে। মেজর আদ্রিয়ান ভয়ে চুপসে আছে, মোহিত নির্বিকার। জঙ্গল পুরোটাই যখন ঘন কালো অন্ধকারে ছেয়ে গেল, তখনই একটি ট্রাক কোথা থেকে যেন কাটা তারের বেড়ার কাছে এলো। মোহিতরা সেদিন দুই পাশে বেড়ার তার কাটা দেখেই বুঝতে পেরেছে কাজ এই পথেই হয়। শুধু তাই নয়, সেখানে একটি গোপন সুড়ঙ্গও তারা আবিষ্কার করেছে, যা দিনের বেলায় লতাপাতা দিয়ে ঢাকা থাকে। হ্যারিকেন হাতে একে একে বেরিয়ে এলো 25 জন ব্যক্তি। তাদের প্রত্যেকের মাথায় একটি করে বস্তা। ছোট ট্রাকটিতে বস্তাগুলো লোড করে প্রত্যেকেই জঙ্গলে হারিয়ে গেল। ট্রাক ড্রাইভারটি 12 কি 14 বছরের একটা ছেলে। এত ছোট ছেলে এই কাজে জড়িত ভাবতেই মোহিতের কপালে চিন্তার ভাঁজ পড়ল। ট্রাক স্টার্ট দেওয়ার সাথে সাথেই মোহিত আর মেজর আদ্রিয়ান ট্রাকে কৌশলে উঠে পড়ল। ট্রেনিংয়ের সময় এই কৌশল সবার আগে তাদের রপ্ত করতে হয়েছে। শুধু তাই নয়, আর্মিদের বড় বড় চলতি গাড়িতে লাফিয়ে লাফিয়ে ওঠা নামা তাদের নিত্যদিনের অভ্যাস। জঙ্গল পার হতেই দুজনেই তাদের কোমরে গুজে রাখা রিভলভার বের করলো। এখনই ছেলেটাকে বাগে আনতে হবে এবং ট্রাকটির ব্যবস্থা করতে হবে। ভাবতে ভাবতে আদ্রিয়ান সামনে থাকা একটি শাল গাছে ফাঁকা গুলি ছুড়ল। ছেলেটি ভয়ে ট্রাকটি স্লো করতেই মোহিত নেমে ট্রাকের দরজা খুলে ছেলেটিকে বন্দুক তাক করে মোহিত অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায় যখন সে ছেলেটির কাছেও বিদেশি একটি রিভলভার দেখতে পায়। আদ্রিয়ানও আরেক পাশে দরজা খুলে ট্রাকে উঠে বসে। দুজন দুই পাশ থেকে গান পয়েন্ট করে ছেলেটিকে তাদের কথা মতো গাড়ি চালাতে বলে। হঠাৎই ছেলেটি সিলেটি ভাষায় বলে ওঠে, আমারে দইরা কোনো লাভ হইতো না স্যার। আমার থেকে কোনো তত্ত্ব বাইর করতে পারতেন না। আমার থেকে তত্ত্ব বাইর করার আগেই তারাই আমারে গুলি করে মাইরা লাইব। ছেলেটির মুখে মৃত্যুর কথা নির্বিকার স্বাভাবিকভাবে বলার ধরন দেখে মোহিত আদ্রিয়ান দুজনেই অবাকের চরম পর্যায়ে চলে যায়। এইটুকু ছেলে জীবনের ভয় করছে না, কিসের ভয় তার তাহলে? মোহিত কৌতূহল দমে রাখতে পারল না, ছেলেটিকে প্রশ্ন করে ফেলল, কেন তুমি এই ঝুঁকিপূর্ণ জীবন বেছে নিয়েছো? আমার মা বইনার বায়ের লাইগা। ছেলেটি সোজা সাপটা উত্তর দিল। মোহিত ছেলেটিকে নির্দেশ দিল গাড়ি বর্ডার গার্ডদের ক্যাম্পের রাস্তায় ঘুরাও। ছেলেটি ভয়হীন কণ্ঠে বলে উঠল, ওইখানে গেলেও লাভ হইতো না। এনের বড়বাবুও সব জানে। আপনিই বিপদে পড়বেন। মেজর আদ্রিয়ান আর মোহিত দুজনের চোখ চাওয়াচাওয়ি করলো।
এসব অফিসারদের কিসের লোক সেটাই মোহিত অনুধাবন করতে পারছে না। ছেলেটির কথায় যুক্তি আছে, না হলে এত বছর ধরে এসব হচ্ছে কেউ কি কোনোদিনও টের পায়নি? মোহিত ছেলেটিকে আশ্বাস দেয় সে যদি মোহিতকে স্মাগলার সম্পর্কে সকল তথ্য দেয় তবে মোহিত তার পরিবার ও তাকে একটা ভালো লাইফ লিড করার ব্যবস্থা করে দেবে। ছেলেটিকে মোহিতের নম্বর আর ভিজিটিং কার্ড দিয়ে আর ছেলের কিছু কথা রেকর্ড করে নেমে আসে গাড়ি থেকে। মোহিত শতভাগ নিশ্চিত ছেলেটি তাকে অবশ্যই ফোন করবে। কারো চোখের ভাষা পড়তে মোহিত ও আসিফ কখনো ভুল করে না। সারাদিন মোহিতের কোনো দেখা সাক্ষাৎ পায়নি স্বর্গ। সেই যে মেডিসিন এনে দিয়ে বেরিয়ে গেল, এরপর না হোটেলে ফিরল না তাকে ফোনে পাওয়া গেল। স্বর্গ জানে মোহিত এখানে তার একান্ত ব্যক্তিগত কাজে এসেছে, তবুও তার কাছে মনে হলো মোহিত তাকে অবহেলা করছে, প্রায়োরিটি কম দিচ্ছে। এসব উল্টা পাল্টা ভেবে মন আকাশে কালো মেঘ জমল, সাথে অক্ষে কোণে জমল জল। রাত 2টার দিকে মোহিত ক্লান্ত শরীরে হোটেলে ফিরে আসলো। তার উচিত স্বর্গকে একটু সময় দেয়া, দুজনে কিছু ভালো টাইম স্পেন্ড করা, কিন্তু বাবা ভাইয়ের খুনির শাস্তি না দেওয়া পর্যন্ত কিভাবে নিশ্চিন্তে সুখের সময় পার করবে মোহিত? স্বর্গ টের পেয়েছে মোহিত এসেছে, তবুও অভিমানের চোখ টিপে কাত হয়ে ঘুমের ভান ধরে পড়ে রইল। মোহিত ফ্রেশ হয়ে এসে স্বর্গকে না ডেকে আস্তে করে পাশে শুয়ে পড়ল। মোহিতের এমন আচরণে অভিমানের পাল্লা আরো ভারী হলো। স্বর্গ মনে মনে সিদ্ধান্ত নিল কাল ভোরেই মোহিতকে ফেলে সে ঢাকা চলে যাবে। মিসেস তারিনকে দীর্ঘ 6 বছর পর কাছে পেয়ে নামিরার যেন কান্নাই থামছে না। সোহাগ তাকে থামানোর চেষ্টা করে বারবার ব্যর্থ হচ্ছে। এই সময়ে তার এত স্ট্রেস নেওয়া ঠিক হবে না। মিসেস তারিন নিজেকে অনেকটাই সামলে নিয়েছেন। মন দুর্বল থাকলে অল্প কারণেও কষ্ট পাওয়া যায়, আর যদি মনকে একবার শক্ত করা যায় তখন শত বিষাদ আর কষ্ট মনে হয় না। নামিরাকে সান্ত্বনা দিয়ে চুপ করালেন মিসেস তারিন। নামিরাকে যেই সম্ভাব্য ডেলিভারি ডেট দেওয়া হয়েছে সেটা আগামীকাল। মিসেস তারিন নামিরা আর সোহাগকে অভয় দিচ্ছেন আর ব্যাগপত্র গুছাচ্ছেন। কখন হসপিটালে দৌড়াতে হবে কেউ জানে না। মিসেস তারিন হেল্পিং হ্যান্ডকে ঘর কিভাবে গুছাতে হবে, কি দিয়ে মুছতে হবে সব বুঝিয়ে দিলেন। ব্যাগ গুছাতে গুছাতে হঠাৎই হাতের ধাক্কা লেগে বেডসাইড টেবিলের উপর থেকে ফুলদানিটা মোজাইক করা ফ্লোরে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। চমকে উঠল নামিরা। মিসেস তারিনের মনে খুব ডেকে উঠল, মেয়েটার ডেলিভারি ভালোই ভালোই হবে তো? সকালবেলা মোহিতের ঘুম ভাঙল ফোনের ভাইব্রেটের শব্দে। একটা আননোন নম্বর থেকে কল এসেছে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে এলো। এখনো ঘুমের রেশ রয়ে গেছে। কে ফোন করলো এই সাত সকালে? বিরক্তিতে ফোন রিসিভ করে কানে তুলতেই ওপাশ থেকে সালাম দিয়ে বলে উঠল, সালাম সাহেব, আমি রাশেদ। ট্রাক ড্রাইভার ছেলেটি তাকে কল করেছে ভাবতেই সব ঘুম উধাও হলো। লাফিয়ে উঠে বসে দ্রুত ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল মোহিত। স্বর্গ সব টের পেয়েও খাপটে মেরে রইল। মিনিট 10 পরে মোহিত রেডি হয়ে বাইরে বেরিয়ে গেল। স্বর্গের জানার কৌতূহল হলো এত ভোরে মোহিত কোথায় যাচ্ছে। মোহিতকে ফলো করতে সেও হাত মুখ না ধুয়ে স্লিপিং ওয়ার এর সাথে কালো সানগ্লাস আর মাস্ক পরে নিল। মনে মনে বলল, ফলো হিম। আর্মি জিপ নিয়ে মোহিত একটা রাস্তা ধরেছে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে স্বর্গ একটা ট্যাক্সি নিয়েছে হোটেলের সামনে থেকে। একটা চা বাগানের সামনে এসে মোহিত জিপ রেখে নেমে গেল। স্বর্গ গাড়ি থামিয়ে ভাড়া মিটিয়ে নেমে গেল। 3টো রাস্তা 3 দিকে গিয়েছে, চারপাশে আঁকাবাঁকা ঢিলা, ঘন চা বাগান আর পাহাড়। মোহিত কোন রাস্তায় গেছে স্বর্গ গুলিয়ে ফেলল। তবুও মনে সাহস সঞ্চয় করে অপু 10-20 খেলে মাঝখানের রাস্তা দিয়ে পথ ধরল। মোহিতকে রাশেদ দেখা করতে বলেছে এই পাহাড়ে, গুরুত্বপূর্ণ কথা সারবে তাই। তাড়াহুড়োতে মেজর আদ্রিয়ানকে বলতে ভুলে গেছে মোহিত। অবশ্য টেক্সট করে লোকেশন পাঠিয়ে দিয়েছে, এসে যাবে তারাও। কিছুক্ষণ হাঁটতেই কাঙ্ক্ষিত পাহাড়ের সন্ধান পায় মোহিত। জায়গাটা শহর থেকে 25 কিলোমিটার দূরে। বেশি মানুষের আনাগোনা নেই, কারণ চা বাগানটা চা কালেক্ট করার অবস্থায় নেই। অনেক খোঁজাখুঁজির পর রাশেদের সন্ধান পাওয়া গেল। ছেলেটা যতটা উচ্ছ্বাস নিয়ে মোহিতকে ফোন করেছিল ততটাই বিরস লাগছে এখন তাকে। ছেলেটি মোহিতকে নিয়ে বিভিন্ন কথার ছলে পাহাড়ের উপর ওঠার রাস্তা ধরল। মোহিত কিছু বাজবিচার না করে মন্ত্রমুগ্ধের ন্যায় তাকে অনুসরণ করতে লাগলো। হাঁটতে হাঁটতে হাঁপিয়ে উঠল মোহিত। পাহাড়টি ভূমি থেকে প্রায় 700 থেকে 800 মিটার উঁচু হবে। আশরাফ চৌধুরী সম্পর্কে বিভিন্ন কথা শুনতে শুনতে অনেকটাই উপরে উঠে গেছে তারা। হঠাৎ মোহিতের মনে সন্দেহ দানা বাঁধে। আর উপরে উঠতে চায় না মোহিত। প্রতিশোধ পরায়ণতা এতটা অন্ধ করে ফেলেছে তাকে। একটা অজানা জায়গা, তার মধ্যে অপরিচিতের সাথে এতটা পাহাড় বেয়ে উপরে উঠে গেছে। হঠাৎই স্বর্গের স্বপ্নের কথা মনে পড়তেই বুক ছেদ করে উঠল মোহিতের। হঠাৎ আকাশে কালো মেঘ আর গুড়গুড় শব্দ শোনা গেল। বিদ্যুৎ চমকানোর আওয়াজে ভীত হলো মোহিত, কিন্তু বাইরে প্রকাশ করলো না। হঠাৎ ছেলেটি কান্না জড়িত কণ্ঠে বলে উঠল, সাহেব, আমার মাফ কইরাবেন। আমি আমার পরিবার বাঁচানোর লাইগা আপনার মৃত্যু মুখে ঠেলা দিলাম।
বলেই ছেলেটি চোখের জল মুছে পাহাড়ের উপরে তাকালো। পাহাড়ের চূড়া থেকে একজন কালো কাপড় পরিহিত লোক দেখা যাচ্ছে, যার চোখ মুখ সব ঢাকা। মোহিত অবস্থা বেগতিক দেখে পাহাড় থেকে দৌড়ে নামতে চাইল, কিন্তু লোকটি মোহিতের বুকে গুলি করে দিল। বুকে হাত দিয়ে হাঁটু মুড়ে বসে পড়ল মোহিত। তার চোখ দিয়ে জল ঝরছে, গল গল করে বের হওয়া তাজা রক্ত ভিজিয়ে দিল মোহিতের শার্ট, হাঁটু, পাহাড়ের মাটি। হঠাৎই মাথার উপর আকাশে একটি চিল চক্রাকারে ঘুরতে লাগলো আর ভয়ঙ্কর সুরে ডাকতে শুরু করলো। মোহিতের শ্বাসরোধ হয়ে আসছে, দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছে। হাই নিষ্ঠুর নিয়তি, জীবনে কোনো সুখই আমার জন্য লিখলে না। স্বর্গের কান্না ভেজা চেহারা চোখের সামনে ভেসে উঠল মোহিতের। মেয়েটি জানতেও পারল না তার স্বামী পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। নরম মনের পাগল মেয়েটা কিভাবে সহ্য করবে নিজের সদ্য বিয়ে করা স্বামীর অকাল মৃত্যু? আর মা, তার মা কি বাঁচবে মৃত্যুর খবর শুনে? এমন কঠিন জীবন দিয়ে কেন তাদের সৃষ্টিকর্তা এই পৃথিবীতে পাঠিয়েছে? তারা সৎ, নিষ্ঠাবান, এটাই কি তাদের অপরাধ? শরীর আর সায় দিচ্ছে না, চোখ ভরে ঘুম আসছে। লোকটি বিদঘুটে শব্দে হাসছে। হাসতে হাসতে মোহিতের কাছে এসে শার্টের কলার ধরে দাঁড় করালো। লুটিয়ে পড়তে চাইছে মোহিত, কিন্তু লোকটির এক হাতেই বহুত শক্তি। মোহিতের মতো 80 কেজি একজন মানুষকে সামান্য কলারে ধরে দাঁড় করিয়ে রেখেছে সে। লোকটি হাসি থামিয়ে দাঁতে দাঁত পিষে বলল, কোথায় গেল তোর বাহাদুরি মেজর মোহিত ওয়াসিফ? আমি যদি আগেই জানতাম তোর বাপের আরও একজন ছেলে আছে, তাহলে তো তোর ছোট ভাইয়ের মতো তোকেও পাতাল থেকে খুঁজে হলেও অস্তিত্ব মিটিয়ে দিতাম। আজ তোকে দেখাবো আমার সাথে লড়ার পরিণাম, যেমন তোর বাপকে দেখিয়েছিলাম। আরে তোর বাপকে পিস পিস করে খুপিয়েছি আমি। কি ভেবেছিস তুই সিলেটে এসে আমার নামে প্রমাণ জোগাড় করে জেল খাটাবি আমাকে? আমার চোখ ফাঁকি দিয়ে এতটা সোজা? কি পারলি? ঠিক ধরে ফেললাম তোকে। অনেক চেষ্টা করেছি তোকে বাগে আনতে, আজ সফল হলাম। বলেই রাগে খড়খড়ে কণ্ঠে বলে উঠল, বন্দুকের গুলির চাইতে কোপানোর হাত ভালো আমার। কেন জানিস? এককালে কসাই ছিলাম আমি, কসাই, আহমেদ কসাই। গরু আর মানুষ দুটি খুব ভালো কাটতাম। বন্দুকের হাত নয়, আমার চাকু, চাপাতি, চপার এসব ভালো চলে, বুঝছিস? মরবি যখন, মরার আগে আমার চেহারাটা দেখে মর। বলেই মুখের কাপড় সরালো। আশরাফ চৌধুরীর এমন ভালো মানুষের আড়ালে হিংস্র রূপ মোহিতের চোখে জলে সমাগম করল। মুখ দিয়ে কিছুই প্রকাশ করতে পারল না। তার বাবাকে দেয়া প্রতিশ্রুতি সে রাখতে পারল না। গুড বাই মেজর, ওপারে ভালো থাকিস। বহুত দূর করিয়েছিস আমাকে তুই। বলেই পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল মোহিতকে। এমন মৃত্যু দিলাম তোকে, তোর বাপ ভাইয়ের মতো জানাজাও পেলি না। জঙ্গলের পশুর খাদ্যে পরিণত হওয়া শালা চুতিয়া। বলেই হাসি থামিয়ে চোখে মুখে রাগ এনে ফুঁসতে থাকলেন। আর ট্রাক ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে উঠল, তুই আমার কোনো কাজেরই নস, যখন তখন মুখ খুলে দিবি সুযোগ পেলে। তোকে আর ভরসা করা যাচ্ছে না, তুইও মেজরের সাথে উপরে যা। ছেলেটি ভয়ে পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়তে চাইলে আশরাফ চৌধুরী তার শীর্ণ দেহখানা ধরে ফেলে এক থাবায় গুলি ছুড়ে দেয় ছেলেটির পেটে। ছেলেটি লুটিয়ে পড়ে আশরাফ চৌধুরীর পায়ে ঝাপটে ধরে। আশরাফ চৌধুরী ছেলেটির হাত পিষে দিয়ে চলে যায়। ছেলেটি মাটিতে শুয়ে কাতরাতে থাকে। মেজর আদ্রিয়ান, আপনি এখানে? হঠাৎই গহীন পাহাড়ে নিজের নাম শুনে চমকে ওঠে আদ্রিয়ান। পাশেই একটি মেয়ে স্লিপিং ড্রেস আর বড় কালো চশমা মাস্কের সহিত মুখ ঢেকে দাঁড়িয়ে আছে। বিদঘুটে লাগলো আদ্রিয়ানের কাছে। স্বর্গ মাস্ক খুলে নিজের পরিচয় দিতেই চিনে ফেললো আদ্রিয়ান। বিনয়ের সহিত বলল, জি ম্যাম, মেজর আমাকে এখানে আসতে বলেছে, যদিও একটু লেট করে ফেলেছি। চলুন যাওয়া যাক। বলে পায়ের গতি বাড়ালো আদ্রিয়ান। কাঙ্ক্ষিত পাহাড়ের নিকট এসে স্বর্গকে উদ্দেশ্য করে আদ্রিয়ান বলে উঠল, ম্যাম আমি উপরে উঠব, আমার কাজ আছে, আপনি অপেক্ষা করুন। পাহাড়টির দিকে তাকাতেই স্বর্গের স্বপ্নের সেই পরিচিত পাহাড়ের মতো মনে হলো। হঠাৎই বুকে মোচড় দিয়ে উঠল স্বর্গের। ভয়ে বমি বমি ভাব হচ্ছে তার। আদ্রিয়ানকে ফেলে এসে পাহাড়ে উঠতে লাগলো। ভেতর থেকে কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে থেকে থেকে। 40 মিনিট ওঠার পর স্বর্গ হাঁপিয়ে উঠল। কত উঁচু পাহাড়, আর মোহিত কোথায়? মেজর আদ্রিয়ান ফোন চেক করে দেখলেন নেটওয়ার্ক নেই। জোরে জোরে ডাকতে শুরু করলেন, মেজর মোহিত, মেজর মোহিত। স্বর্গ এবার কেঁদে ফেলল। তার স্বপ্ন কি অনাকাঙ্ক্ষিতভাবে সত্যি হতে যাচ্ছে? তবে ভেতর থেকে শক্তি সঞ্চয় করে ছোট ছোট গাছ ধরে আবার পাহাড়ের চূড়ার দিকে উঠতে শুরু করলো। আরও 30 মিনিট হাঁটার পর চোখের সামনে রক্তাক্ত অবস্থায় একটি ছেলেকে গোঙাতে দেখে চিৎকার করে উঠল স্বর্গ। মেজর আদ্রিয়ান দৌড়ে ছেলেটির কাছে গিয়ে আটকে উঠল। মেজর আদ্রিয়ান সমানে ছেলেটিকে ঝাঁকাচ্ছে আর প্রশ্ন করে যাচ্ছে, মোহিত কোথায়? সেই তো মোহিতকে কল করে এখানে আসতে বলেছে। তাহলে এরকম অবস্থা কেন তার? ছেলেটির প্রতি স্বর্গের কোনো অ্যাটেনশন নেই। সে চিল্লিয়ে চিল্লিয়ে ডেকে যাচ্ছে, মোহিত, মোহিত।
দিক বিদিক শূন্য হয়ে গেল স্বর্গ। ছেলেটি বহুত কষ্টে হাত ইশারা দিয়ে কিছু বোঝানোর চেষ্টা করলো। স্বর্গ যা বোঝার তা বুঝে নিল। অনেক উঁচু এই পাহাড়ের যেই রাউন্ডটা ছেলেটি নির্দেশ করছে সেখানে একটি খাল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। স্বর্গ পাগলের মতো কাঁদতে কাঁদতে বলে উঠল, প্লিজ মেজর আদ্রিয়ান, আর্মি রেস্কিউ টিমকে কল করুন, কেউ মুহিতকে নিচে ফেলে দিয়েছে। বলেই মাটিতে হাঁটু মুড়ে বসে কাঁদতে লাগলো। একদিকে এই আহত ছেলেটি, অন্যদিকে স্বর্গ। কাকে রেখে কাকে ধরবে আদ্রিয়ান? এই মুহূর্তে তার নিজেকে পৃথিবীর সবচাইতে অসহায় ব্যক্তি মনে হচ্ছে। মেজর মুহিতের চিন্তায় তার কান্না এসে যাচ্ছে। তার মধ্যে এই রক্তাক্ত ছেলেটির গোঙ্গানি। অনেক প্রতিকূল পরিবেশে যুদ্ধ করে মিশন শেষ করে দেশে ফিরেছে আদ্রিয়ান। কখনো এমন ফিল হয়নি। তবে আজ কেন এত ভেঙে পড়ছে সে? না, তাকে শক্ত হতে হবে। নিজের ডিউটি তাকে শতভাগ পালন করতে হবে। নিজেকে স্বাভাবিক করে ছেলেটির ক্ষত ভালো করে লক্ষ্য করলো আদ্রিয়ান। কোনো আনাড়ির হাতের গানশট মনে হচ্ছে। ছেলেটি সাময়িক জ্ঞান হারালেও প্রাণে বাঁচানো যাবে। আদ্রিয়ান স্বর্গের উদ্দেশ্যে বলল, ম্যাম, নিজেকে শক্ত রাখুন, ছেলেটিকে বাঁচানো আমার ডিউটি। আমি ওকে নিচে নিয়ে যাচ্ছি। আর এখানে নেটওয়ার্ক নেই। রেস্কিউ টিমকে কল করতে হলে নিচে নামতে হবে। প্লিজ আমার সাথে নিচে নেমে আসুন। ছেলেটিকে এক ঝটকায় কাঁধে তুলে ফেললো আদ্রিয়ান। এখানে দ্রুততার সাথে কিছুই করা যাবে না, যা করার সাবধানে করতে হবে। একটু অসতর্ক হলেই নির্ঘাত পরপার। ছেলেটিকে নিয়ে ধীরে ধীরে পাহাড়ের গাছ ধরে ধরে নামতে লাগলো আদ্রিয়ান। 1.5 ঘন্টা পর নিচে নেমে এলো তারা। ততক্ষণে ছেলেটি জ্ঞান হারিয়েছে। আদ্রিয়ানের জিপের কাছে আসা মাত্র ফোনে নেটওয়ার্ক এলো। সাথে সাথে আদ্রিয়ান ডায়াল প্যাড থেকে নম্বর ডায়াল করে দ্রুত কল লাগালো। হ্যালো রেস্কিউ টিম, ইটস মেজর আদ্রিয়ান আবিয়াজ। মুষলধারে বৃষ্টি পড়েই যাচ্ছে, থামার নাম নেই। আকাশে কালো মেঘ ডেকে আছে, মাঝে মাঝে বাজ পড়ছে বিকট শব্দে। এইরূপ বৈরী আবহাওয়াতে পাহাড়টাকে ভুতুড়ে মনে হচ্ছে। আর্মিদের বুটের চাপে পাহাড়ি লালচে মাটি গলে গলে যাচ্ছে। আর্মির রেস্কিউ টিম দুটো হেলিকপ্টার দিয়ে সমানে পুরো পাহাড় চক্কর কেটে যাচ্ছে। প্রায় 200 সোলজার পুরো পাহাড় তল্লাশি চালিয়েও কিছু পেল না। কয়েকজন সোলজার মিলে খালের পাশে যাবার জন্য প্রস্তুতি নিল। আদ্রিয়ান নাফিস মাহমুদকে ফোন করে সবকিছু জানালে তিনি হেলিকপ্টার সহযোগে দ্রুত এসে পড়েন। মেয়ে রেহেনও বিধ্বস্ত অবস্থা দেখে গোপনে চোখের জল মুছে ফেলেন নাফিস মাহমুদ। স্বর্গের অবস্থা ভাষায় প্রকাশ করার মতো নেই। কাঁদতে কাঁদতে তার চোখের জল শুকিয়ে গিয়েছে। ফ্যাল ফ্যাল চোখে বিবর্ণ মুখে সবকিছু দেখে যাচ্ছে শুধু। দুটো ক্যাপ্টেন মেয়ে তাকে সামলে রেখেছে। ঘন্টা খানেক দুজন সোলজার কাদাযুক্ত পায়ের একটা জুতা আর ভাঙা স্মার্ট ওয়াচ নিয়ে ফিরে আসলেন। এগুলো যে মুহিতের চিন্তা 1 সেকেন্ডও সময় লাগলো না স্বর্গের। সোলজারের হাত থেকে ছিনিয়ে নিয়ে জুতা আর ঘড়ি বুকে জড়িয়ে হাউমাউ করে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললো। নাফিস মাহমুদ মেয়েকে কিভাবে সামলাবেন আর বোনকে কি জবাব দেবেন, এটা ভেবেই তার বুকে ব্যথা শুরু হচ্ছে থেকে থেকে। মেজর আদ্রিয়ান একটি জিপার ব্যাগে ভরে ফেলল মুহিতের জিনিসগুলো। সারাদিনের তল্লাশি চালিয়ে রিক্ত হাতে ফিরে চলল রেস্কিউ টিম। নিকটস্থ আর্মির ক্যাম্পে স্বর্গকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হলো। সন্ধ্যা ঘনিয়ে আসায় আজকের মতো আপাতত তল্লাশি শেষ করতে হলো। কাল সকালে আবার চেষ্টা চালাতে হবে। নামিরার লেবার পেইন উঠেছে সকাল থেকে, তাকে হসপিটালে আনা হয়েছে। ওটি রুমে নার্স আর ডক্টর নামিরার পাশে রয়েছে। সোহাগ থেকে থেকে শুধু ঘেমে অস্থির হয়ে যাচ্ছে। বেসিনে বারবার চোখ মুখ ধুয়ে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। মিসেস তারিন তসবি পড়ছেন। 8 ঘন্টা পরেই বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া গেল। সোহাগ যেন আরো উন্মাদ হয়ে গেল। তার একটাই চিন্তা, নামিরা ঠিক আছে তো? কিছু সময় পর একটা নীল টাওয়ালে মুড়িয়ে বাচ্চাটিকে নিয়ে একজন নার্স সমেত ডক্টর বেরিয়ে এলেন। সোহাগকে উদ্দেশ্য করে বলে উঠলেন, কংগ্রাচুলেশন মিস্টার সোহাগ, ইট ইজ এ বয়, ইয়োর ওয়াইফ ইজ আউট অফ ডেঞ্জার, ইউ ক্যান ভিজিট হার। বাচ্চাটাকে কোলে নিয়ে মুখের দিকে তাকিয়ে নীরবে কেঁদে উঠল সোহাগ। মুখিতের মুখের আদল তার ছেলের চেহারায়। সোহাগ বাচ্চার কপালে চুমু খেয়ে মিসেস তারিনের কাছে দিতে দিতে বলে উঠল, মা নিন আপনার ছোট মুকিত। নাতির চোখে মুখে অজস্র চুমুতে ভরিয়ে দিলেন মিসেস তারিন। চোখে তার খুশির অশ্রুকণা। মুহিতকে খবর জানাতে নামিরার পাশে বাচ্চাকে শুয়ে দিয়ে সোহাগের ফোন থেকে কল করলেন মুহিতের নম্বরে।